মাইকেলের ভাই লিঙ্কনকে মিথ্যা কেসে ফাঁসিয়ে জেলে পাঠানো হয়। মাইকেল একই জেলে কয়েদি সেজে যায় এবং ভাইকে নিয়ে জেল থেকে পালিয়ে যায়। এরপরে তাদের ধরতে লেগে পড়ে পুরো দেশ এবং প্রশাসন। অনেক বিপদ পেরোবার পরে লিঙ্কন নিরপরাধ প্রমাণিত হয়, কিন্তু মাইকেল অত্যন্ত শক্তিধর দ্য কোম্পানির রোশানলে পড়ে যায়। তারা কৌশলে মাইকেলকে আরেকটা সাংঘাতিক সোনা ফেডারেল জেলে পাঠিয়ে দেয়। এরপরে মাইকেলের ভাতিজা এবং প্রেমিকাকে তারা কিডন্যাপ করে সোনা জেল থেকে একজন কয়েদিকে নিয়ে মাইকেলকে পালিয়ে আসতে বাধ্য করে। মাইকেল অনেক প্রচেষ্টার পরে সে কয়েদিকে নিয়ে পালিয়ে যায় ঠিকই, কিন্তু জানতে পারে ওরা তার প্রেমিকা সারাকে মেরে ফেলেছে। মাইকেল এবার প্রতিশোধ পরায়ণ হয়ে ওঠে। সে তার প্রেমিকা সারার মৃত্যুর প্রতিশোধ নিতে তার খনি এবং কোম্পানিকে ধ্বংস করার মিশনে নেমে পড়ে। আসুন দেখে আসি মাইকেল বনাম কোম্পানির যুদ্ধে শেষ জয়টা কার হয়। মাইকেল দ্য কোম্পানির কথা মতো বাধ্য হয়ে এজেন্ট হুইসলারকে সোনা জেল থেকে বের করে নিয়ে আসে এবং নিজের ভাতিজাকে উদ্ধার করে। তবে সুযোগ বুঝে হুইসলার তার কাছ থেকে পালিয়ে যায়। মাইকেল জানতে পারে তার প্রেমিকা সারার হত্যাকারী সুজান ওরফে গ্রেচেন হুইসলারের সঙ্গী। তাই মাইকেল এদের দুজনকে খুঁজে বের করে সারার হত্যার প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নেয়। পাশাপাশি কোম্পানি তাকে এত জ্বালিয়েছে যে সে এবার কোম্পানিকেও ধ্বংস করে দিতে চায়। আর কোম্পানিকে ধ্বংস করতে চাইলেও তার গ্রেচেন এবং হুইসলারের নাগাল পাওয়া জরুরি। তো কয়েক সপ্তাহ চেষ্টা চালানোর পরে মাইকেল হুইসলার আর গ্রেচেনকে ডিটেক্ট করে ফেলে। এরা দুজনে লস অ্যাঞ্জেলেসে রুজবেল্ট হোটেলে একটা পার্টিতে যায়। সেখানে তারা একটা ডেটা কার্ডের ডিল করতে গিয়েছিল। এই ডেটা কার্ডের মধ্যে কোম্পানির অনেক সিক্রেট লুকোনো আছে। তো মাইকেলও তাদের পিছু নিয়ে ছদ্মবেশে সেই পার্টিতে ঢোকে। হুইসলার একজন এজেন্টের সাথে দেখা করে এবং $5 কোটি একটা চেক দিয়ে ডেটা কার্ডটা কিনে নেয়। এরপর সে তাকে এবং তার সহকর্মীকে মেরে ফেলে। এরপরে হুইসলার ডেটা কার্ডের আরেকটা কপি বানিয়ে নিয়ে আসল কার্ডটা লুকিয়ে ফেলে। তারপরে সে আর গ্রেচেন পালিয়ে যাবার সময়ে মাইকেল গান নিয়ে তাদের আটকে দেয়। এ সময় গ্রেচেন একটা সাংঘাতিক তথ্য দেয়। সে বলে সারা এখনো বেঁচে আছে। কথাটা শুনে মাইকেল হকচকিয়ে যায়, কারণ লিঙ্কন বলেছিল সে বক্সের ভেতরে সারার কাটা মাথাটা দেখেছে। তার মানে গ্রেচেন নিশ্চয়ই এখন মিথ্যা বলছে। গ্রেচেন বলে লিঙ্কনকে তারা ভুল বুঝিয়েছে। বক্সের ভেতরে সারার মাথার মতো দেখতে অন্য কিছু ছিল। আসলে সারা তাদের কাছ থেকে পালিয়ে গিয়েছিল। এই কথাটা জেনে গেলে মাইকেল আর তাদের হেল্প করতো না, এই জন্যই তারা মিথ্যা বলেছিল। মাইকেল জিজ্ঞেস করে সারা কোথায়। গ্রেচেন আর হুইসলার বলে তারা এখান থেকে বের হতে পারলে তবেই বলবে সারা কোথায় আছে। এই সময় পার্টিতে পুলিশ চলে আসে, তাই মাইকেল তাদের যাবার সুযোগ করে দেয়। এরপরে গ্রেচেন কোম্পানির বস জেনারেল জনাথনের কাছে যায়। জনাথন গ্রেচেনের উপরে খুব রেগেছিল, কারণ জেনারেলের কাছে হুইসলার যে কার্ডটা পাঠিয়েছে সেটা একটা ডুপ্লিকেট কপি। অরিজিনাল কপিটা হুইসলার ঝেড়ে দিয়েছে। গ্রেচেন এই ব্যাপারটা জানতো না, তবুও জেনারেল তাকেই দোষী মানে, কারণ হুইসলারকে গ্রেচেনই নিয়োগ দিয়েছিল। তো শাস্তিস্বরূপ জেনারেল গ্রেচেনকে বন্দি করে স্বীকারোক্তি আদায়ের নির্দেশ দেয়। এদিকে মাইকেল লিঙ্কনকে ফোন দেয়। লিঙ্কন এখনও পানামাতে এলজে এবং সোফিয়ার সাথে হ্যাপি লাইফ কাটাচ্ছিল। মাইকেল লিঙ্কনকে জিজ্ঞেস করে ওটা যে সারারই মাথা ছিল এটা সে ভালো করে দেখেছিল কিনা। লিঙ্কন বলে সে হাত দিয়ে মাথাটা ধরে দেখেনি, তবে পার্কিং লটটা অন্ধকার ছিল। এক ঝলক দেখে সে সারার মাথা ভেবেছিল। এরপরও লিঙ্কন নিশ্চয়তা দিয়ে বলে সারা সত্যিই মরে গেছে, কিন্তু মাইকেলের কেন যেন আশা হচ্ছিল সারা বেঁচে আছে। যাই হোক, লিঙ্কন মাইকেলকে আরেকটা নিউজ দেয়। সোনা জেলে 3 দিন আগে আগুন লেগেছিল। এরপর সেখান থেকে বেলিক, টি ব্যাগ এবং ফার্নান্দো গায়েব হয়ে গেছে। মাইকেল বুঝতে পারে এরাও জেল থেকে পালিয়ে এসেছে। মাইকেল ফ্ল্যাটে ফিরে তার যোগাযোগের ওয়েবসাইটটা চেক করে এবং এজেন্ট মাহনের মেসেজ দেখতে পায়। মাহন সারার ব্যাপারে কথা বলতে মাইকেলকে দেখা করতে বলেছে। মাহন এখন হুইসলার আর গ্রেচেনের সাথে যোগ দিয়েছে, তাই মাইকেল তাকে পুরোপুরি বিশ্বাস করছিল না। তবুও সে মাহনের সাথে দেখা করে। মাহন মাইকেলকে বলে সে আর হুইসলার কোম্পানির জন্য না, বরং কোম্পানির বিরুদ্ধে কাজ করছে, আর গ্রেচেন তাদেরকে এই কাজে সাহায্য করছে। মাহন প্রমাণস্বরূপ বলে ওরা যদি কোম্পানির হয়ে কাজ করত তবে গতকাল পার্টিতে ওরা মাইকেলকেও মেরে ফেলতো। তো এবার মাহন মাইকেলকে হুইসলারের সাথে দেখা করায়। হুইসলার অরিজিনাল ডেটা কার্ডটা দেখিয়ে বলে এটা দিয়ে তারা কোম্পানির সর্বনাশ করে দেবে। কোম্পানির একটা বিশাল হার্ড ড্রাইভ আছে যেখানে তাদের সমস্ত ইনফরমেশন জমা রাখা হয়। কোম্পানির বিভিন্ন এজেন্ট, সদস্য এবং তাদের মিশনের ব্যাপারে তথ্য এখানে আছে। শুধু তাই না, তাদের সমস্ত ব্যবসায়িক চুক্তি, গোপন এনার্জি টেকনোলজি, ব্ল্যাকমেল করা ডকুমেন্টস, প্ল্যানিং সমস্ত কিছুই সেই হার্ড ড্রাইভে আছে।
কোম্পানি এই হার্ড ড্রাইভের নাম দিয়েছে সিলা। সিলার অ্যাক্সেস পাওয়া মানে কোম্পানির সমস্ত রহস্য জেনে যাওয়া। আর সেই সিলার কাছে পৌঁছানোর চাবিকাঠি হলো এই ডেটা কার্ড। আর সিলা বা হার্ড ড্রাইভটা যে বিল্ডিংয়ে রাখা হয়েছে সেটার ম্যাপ হুইসলারের বইতে লেখা ছিল, কিন্তু বইটা তো সে জেল থেকে পালানোর সময় হারিয়ে ফেলেছিল এবং বইটা টি ব্যাগ পেয়েছিল। তো হুইসলার মাইকেলকে বলে সে যেন বইটা ফিরে পেতে বা সেই বিল্ডিংটা খুঁজে পেতে তাদের সাহায্য করে, তাহলে তারা একসাথে কোম্পানিকে ধ্বংস করতে পারবে। কিন্তু মাইকেল এসব ঝামেলায় আর জড়াতে চাইছিল না, সে শুধুমাত্র সারার খোঁজ পেতে চাইছিল। হুইসলার বলে তার কাছে থাকা তথ্য মতে সারা গত সপ্তাহে সান্তা ফেতে থেকে শিকাগোতে যাওয়ার জন্য বাস টিকিট কিনেছিল, হয়তো সে ওখানেই আছে। এরই মধ্যে সেখানে কোম্পানির এজেন্ট ওয়াট ম্যাথিসন চলে আসে এবং হুইসলারকে গুলি করে মেরে ফেলে। মাইকেল আর মাহন সেখান থেকে পালিয়ে যায়, আর এজেন্ট ওয়াট হুইসলারের পকেট থেকে অরিজিনাল ডেটা কার্ড বা সিলাটা উদ্ধার করে নেয়। এরপরে ওয়াট জেনারেল জনাথনের কাছে গিয়ে সিলাটা দিয়ে দেয়। জেনারেল সিলাটা কোম্পানির একজন সদস্য স্টুয়ার্টকে দিয়ে বলে এখন থেকে এটার প্রোটেকশনের দায়িত্ব তার। এরপরে জেনারেল এজেন্ট ওয়াটকে নির্দেশ দেয় সে যেন মাইকেল, লিঙ্কন, মাহন এবং তাদের সহযোগী সবাইকে মেরে ফেলে। নির্দেশ পেয়ে ওয়াট প্রথমেই মাহনের বাড়িতে যায় এবং মাহনকে না পেয়ে তার সন্তানকে মেরে ফেলে আর স্ত্রীকে অপহরণ করে নিয়ে যায়। এদিকে টি ব্যাগ জেল থেকে পালানোর পরে লেসেরোর টাকা এবং তার গার্লফ্রেন্ড দুটোই বাগিয়ে নেয়। পাশাপাশি সে নতুন ছদ্মবেশ ধারণ করে একটা দল বানিয়ে নেয়। মাইকেল টি ব্যাগকে বহুবার ধোঁকা দিয়েছে, তাই সে এবার মাইকেলের ওপরে প্রতিশোধ নিতে চাইছিল। পাশাপাশি হুইসলারে ফেলে যাওয়া বইয়ের ভেতরের লেখাগুলো রহস্য উদ্ঘাটন করতে চাইছিল। তার ধারণা বই অনুযায়ী জায়গা মতো পৌঁছাতে পারলে হয়তো অনেক টাকার হদিস পাওয়া যাবে, তাই সেও নিজের মতো মিশনে নেমে পড়ে। অন্যদিকে লিঙ্কন এলজে এবং সোফিয়াকে নিয়ে শপিংয়ে গিয়েছিল। এ সময় সে খেয়াল করে কেউ একজন তাদের ফলো করছে। একটু পরেই সে লোকটার মুখোমুখি হয় এবং হাতাহাতির এক পর্যায়ে আত্মরক্ষার জন্য লিঙ্কন তাকে গুলি চালিয়ে দেয়। সাথে সাথে সেখানে পুলিশ এসে লিঙ্কনকে গ্রেপ্তার করে নেয়। এদিকে মাইকেল সারার বাবার বন্ধু ব্রুসকে ফোন করে সারাকে খুঁজে পাওয়ার জন্য হেল্প চায়। এ সময় সেখানেও পুলিশ চলে আসে এবং মাইকেলকে গ্রেপ্তার করে নিয়ে যায়। হোমল্যান্ড সিকিউরিটির ব্যুরোতে নিয়ে যাবার পরে মাইকেলের সাথে স্পেশাল এজেন্ট ডন সেলফ দেখা করতে আসে। সেলফ মাইকেলকে হুইসলারের হত্যার কেসে ফাঁসিয়ে দেয়। সেলফ বলে হুইসলারের সাথে তার ডিল ছিল, হুইসলার তাকে সিলা এনে দেবে, কিন্তু সিলা সেলফের হাতে এসে পৌঁছায়নি। তাই সেলফ মাইকেলের সাথে ডিল করে মাইকেল যদি তাকে সিলা এনে দেয় তাহলে সে তাকে হুইসলারের খুনের কেস থেকে রেহাই দেবে, না হলে তার 15 বছরের জেল হয়ে যাবে। এই সময় সেলফ মাইকেলকে তার বাবার একটা চিরকুট দেখিয়ে বলে মাইকেলের বাবাও সিলা উদ্ধারের চেষ্টা করেছিল। মাইকেল এবার রাজি হয়ে বলে যদি তারা সারাকে খুঁজে দেয় তবে সে তাদের সিলা উদ্ধার করতে হেল্প করবে। সেলফ মাইকেলের কথা মেনে নিয়ে তাকে জানায় তারা লিঙ্কনকেও গ্রেপ্তার করেছে। তো এরপরে তারা মাইকেলকে লিঙ্কনের কাছে নিয়ে যায়। দুজনে কাজের ব্যাপারে আলোচনা করছিল, তখন ব্রুস এসে তাদের জামিন করিয়ে নেয়। এরপরে মাইকেলকে সেখানে নিয়ে যায় যেখানে সারা আছে। চোখের সামনে সারাকে দেখে মাইকেল বাকরুদ্ধ হয়ে যায়। সে সারাকে আলিঙ্গন করে এবং তার মনটা শান্ত হয়ে যায়। মাইকেল সেদিন রাতটা সারার সাথে কাটিয়ে দেয়। সে দেখে সারার পিঠে অসংখ্য দাগ, যেগুলো কোম্পানি টর্চারের চিহ্ন। এ সময় সেখানে এজেন্ট ওয়ার্ড চলে আসে এবং গুলি চালাতে শুরু করে। মাইকেল আর লিঙ্কন বুঝতে পারে কোম্পানিকে ধ্বংস না করা পর্যন্ত তারা কোথাও গিয়ে শান্তিতে বাঁচতে পারবে না। তাই মাইকেল এজেন্ট সেলফকে ফোন করে বলে তারা কাল থেকেই মিশনে নামবে, কিন্তু তাদের দুজনের পক্ষে তো সিলা উদ্ধার করা সম্ভব না। তাই সেলফ তার লোক দিয়ে ফার্নান্দো এবং বেলিককেও গ্রেপ্তার করিয়ে আনে। ফার্নান্দোর গার্লফ্রেন্ড মারি ক্রুজ একটা বাচ্চার জন্ম দিয়েছে। ফার্নান্দো বাচ্চাটাকে দেখতে গিয়েছিল, সেখানেই পুলিশ তাকে গ্রেপ্তার করে। তার সাথে বেলিকও ছিল, তাই সেও ধরা পড়ে। আবার মাহনও নিজের ফ্যামিলিকে হত্যার জন্য কোম্পানির ওপরে ফুঁসে ওঠে, তাই সেও মাইকেলদের সাথে যোগ দেয়। তো এরপরে তাদের সবাইকে এক জায়গায় এনে নকল আইডেন্টিটি দিয়ে একটা পরিপূর্ণ টিম বানিয়ে দেওয়া হয়। মাইকেল মিশনে নামার আগে তার শরীরের আইকনিক ট্যাটুগুলো মুছে ফেলে। মাইকেলের টিমের সাথে তারা রোল্যান্ড নামের একজন হ্যাকারকেও যুক্ত করে। কোম্পানির সিকিউরিটি ভাঙার জন্য এই হ্যাকার তাদের হেল্প করবে। যাই হোক, এরপরে তারা আলোচনা শুরু করে কিভাবে তারা ডেটা কার্ডটা উদ্ধার করবে। মাহন বলে সে ডেটা কার্ড হোল্ডার মানে স্টুয়ার্টের ড্রাইভারকে দেখেছিল। তার হাবভাব দেখে মনে হয়েছিল সে কোনো রিটায়ার্ড আর্মি সদস্য। তার বেশভূষা অনুযায়ী সে অনেক স্যালারি পায়। তাই মাহন লস অ্যাঞ্জেলেসে 45 থেকে 50 বছর বয়সী পেনশন তোলে এরকম রিটায়ার্ড আর্মি, পাশাপাশি যে কোনো প্রাইভেট সিকিউরিটি কোম্পানি থেকে লাখ টাকার ওপরে বেতন পায় এমন কারো ট্যাক্স রেকর্ড চেক করতে বলে। তাহলে যাদের নাম পাওয়া যাবে তাদের মধ্য থেকে ইজিলি ড্রাইভারকে খুঁজে পাওয়া যাবে, আর ড্রাইভারকে পেলে তারা স্টুয়ার্ট পর্যন্তও পৌঁছাতে পারবে।
তো মাহনের এই হাইপোথেসিসটা সুন্দরভাবে কাজে লেগে যায় এবং তারা ড্রাইভারকে খুঁজে পায়। ড্রাইভারকে ফলো করে তারা স্টুয়ার্টের বাড়ির সামনেও পৌঁছে যায়। কিন্তু সমস্যা হলো এই বাড়িটা অনেকটা দুর্গের মতো সিকিউর। এখানে সিসি ক্যামেরা, মোশন সেন্সর, অ্যালার্ম সিস্টেম, সশস্ত্র গার্ড সবকিছু রয়েছে। তাই তারা হতাশ হয়ে পড়ে, কারণ এই বাড়িতে ঢুকে শিলা চুরি করে আনা প্রায় অসম্ভব। এ সময় হ্যাকার রোনাল্ড বলে সে একটা ওয়্যারলেস ডিভাইস তৈরি করেছে, যেটার মাধ্যমে 10 ফুটের রেঞ্জে থাকা যে কোনো ইলেকট্রনিক ডিভাইসের ডেটা কপি করে নেওয়া সম্ভব। তাই এই ডিভাইসটা যদি কোনোভাবে ডেটা কার্ডের আশেপাশে পাঠানো যায়, তবে ডেটা কার্ডে থাকা সব ডেটা তারা হাতে নিতে পারবে। তো তাদের প্রথম ধারণা ছিল স্টুয়ার্ট হয়তো ডেটা কার্ডটা নিজের সাথে নিয়ে ঘুরে বেড়ায়। তাই তারা ফার্নান্দোকে দিয়ে স্টুয়ার্টের গাড়িকে ধাক্কা খাইয়ে ঝগড়ার অজুহাতে তাদের রাস্তায় থামায়। কিন্তু দেখা যায় ডেটা কার্ড স্টুয়ার্টের কাছে নেই, অর্থাৎ তাহলে ডেটা কার্ডটা তার বাড়িতেই আছে। কিন্তু বাড়ির ভেতরে তো ঢোকা পসিবল না। তাই তারা এবার স্টুয়ার্টের বাড়ির কাজের লোককে টার্গেট করে। পরের দিন বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে সারা কৌশলে কাজের মহিলার ব্যাগের ভেতরে ডিভাইসটা ঢুকিয়ে দেয়। এরপরে মহিলা স্টুয়ার্টের বাড়িতে ঢোকার পরে মাইকেল মহিলাকে অ্যালার্ম কোম্পানির পরিচয়ে ফোন দিয়ে বলে তারা বাড়ি থেকে ফলস অ্যালার্ম পাচ্ছে। তাই মহিলা যেন প্রতিটা রুমের জানালায় গিয়ে টাচ করে। তো মহিলা না বুঝে মাইকেলের নির্দেশ ফলো করে। এভাবে অফিস রুমে ঢুকতেই রোনাল্ড ডেটা সিগন্যাল পেয়ে যায় এবং ডিভাইসের সাথে কানেক্টেড পিসি দিয়ে ডেটা কার্ডের সব ডেটা ডিভাইসে কপি করে নেয়। এরপরে বাড়ির কাজ শেষ করে মহিলা যখন বাইরে আসে, তখন মাহন তার পাশে গিয়ে দাঁড়ায় আর বেলিক এসে মহিলার ব্যাগ নিয়ে দৌড় দেয়। মাহনও ব্যাগটা উদ্ধারের নাম করে বেলিককে তাড়া করে এবং আড়ালে গিয়ে দুজনেই ব্যাগটা হাতড়ায়। কিন্তু ব্যাগে ডিভাইসটা ছিল না। মহিলা ওটাকে হয়তো নিজের মালিকের কোনো জিনিস ভেবে ভেতরেই রেখে এসেছে। ডিভাইসটা হাতে না পেলে তারা ডেটা কার্ড থেকে কপি করা ডেটার অ্যাক্সেস পাবে না। তাই বাধ্য হয়ে মাইকেল এবার স্টুয়ার্টের বাড়ির ভেতরে ঢোকার প্ল্যান করে। তারা দুটো দল ভাগ হয়ে ভোরের দিকে স্টুয়ার্টের বাড়ির সামনে যায়। ফার্নান্দো আর লিঙ্কন বাড়ির একপাশে গিয়ে দরজা ভাঙার চেষ্টা করে। এতে অ্যালার্ম বেজে উঠলে সব গার্ডেরা সেদিকে ছুটে যায় আর মাইকেল এবং মাহন এই সুযোগে সদর দরজার কাছে চলে যায়। এই সময় স্টুয়ার্ট নিজেও কি ব্যাপার দেখার জন্য বাইরে বেরিয়ে আসে। আর স্টুয়ার্ট নিজে যেহেতু বাইরে বের হচ্ছিল, তাই তার অ্যালার্ম সিস্টেম অফ হয়ে যায়। আর ঠিক ওই মুহূর্তটা কাজে লাগিয়ে দুজনে ভেতরে ঢোকে এবং মাইকেল ডিভাইসটা খুঁজে বের করে। একইভাবে স্টুয়ার্ট যখন বাড়িতে ঢুকছিল, সেই মুহূর্তে আবারও দুজনে বাইরে বেরিয়ে আসে। এভাবে তারা ডিভাইসটা উদ্ধার করে আনে। এদিকে টি ব্যাগ হুইসলারের বইয়ের রহস্য উদ্ধারের জন্য মরুভূমিতে চলে যায়। সেখানে তার একজন সঙ্গীকে নিয়ে সে হাঁটা ধরে। এমনভাবে কয়েকদিন কেটে যায়। খিদেতে তাদের নাজেহাল অবস্থা হয়ে যায়। তাই খাবারের অভাবে টি ব্যাগ তার সঙ্গীকে মেরে ফেলে এবং তার মাংস গ্রিল করে খেয়ে ফেলে। এই সময় একদল রাইডার সেখান থেকে যাচ্ছিল। টি ব্যাগ তাদের হেল্প নিয়ে শহরে চলে আসে। এরপর টি ব্যাগ বইতে থাকা প্রথম ম্যাপ অনুযায়ী একটা ভোল্টের সামনে পৌঁছে যায়। বইতে ভোল্টের পাসকোডও দেওয়া ছিল। সে ভোল্ট খুলে ভেতরে হুইসলারের একটা প্যাকেট পায়। প্যাকেটটা নিয়ে টি ব্যাগ লস অ্যাঞ্জেলেসের বাসে উঠে পড়ে। অন্যদিকে মাইকেল ডিভাইসটা এনে রোল্যান্ডকে দিলে সে ওটার ডেটাগুলো এনক্রিপ্টেড করতে শুরু করে। ওরা সবাই বেশ আনন্দে ছিল, যেহেতু তারা ডেটা কার্ডের ডেটা উদ্ধার করে এনেছে। তাই ওদেরকে এবার মুক্ত করে দেওয়া হবে। কিন্তু একটু পরেই তারা আশাহত হয়, কারণ তারা জানতে পারে শিলা শুধুমাত্র একটা ডেটা কার্ড না, বরং এরকম 6টা ডেটা কার্ড রয়েছে। 6টা ডেটা কার্ড একসাথে ইউজ করলে তবেই শিলা বা হার্ড ড্রাইভের অ্যাক্সেস পাওয়া যাবে। তা না হলে এই ডেটা কার্ড তাদের কোনো কাজেই লাগবে না। অর্থাৎ শিলার আরও 5টা কার্ড উদ্ধার করতে পারলে তবেই মাইকেলেরা মুক্তি পাবে। আর কোম্পানি হয়তো ডেটা কার্ডগুলো শহরের সবচেয়ে পাওয়ারফুল লোকদের কাছে রেখেছে। একটা ডেটা কার্ড উদ্ধার করতে গিয়েই তাদের যে নাজেহাল অবস্থা, তাতে আরও 5টা ডেটা কার্ড তারা কিভাবে খুঁজে পাবে, এটা ভেবেই তাদের হুঁশ উড়ে যায়। মাইকেল হতাশ হয়ে ওয়াশরুমে ফ্রেশ হতে যায় এবং খেয়াল করে তার নাক দিয়ে ব্লিডিং হচ্ছে, যদিও সে তখনই কাউকে এই ব্যাপারে কিছু বলে না। মাইকেল এজেন্ট সেলফের সাথে দেখা করে ব্যাপারটা জানালে সেলফ বলে যতক্ষণ না মাইকেল তাকে সেলার অ্যাক্সেস দিচ্ছে ততক্ষণে তারা মুক্তি পাবে না। তাই মাইকেল সেলফের সাথে রাগারাগি করে ফিরে আসে, কারণ সেলফ কথা দিয়েছিল এই একটা কার্ড উদ্ধার করে দিলেই তাদের ছেড়ে দেওয়া হবে। কিন্তু এখন বলছে আজকের মধ্যে বাকি কার্ড হোল্ডারদের শনাক্ত করতে না পারলে তাদেরকে জেলে পাঠিয়ে দেওয়া হবে। যাই হোক, রোল্যান্ডের ডিভাইসটা যেহেতু স্টুয়ার্টের বাড়িতে রাখা ছিল, তাই ডিভাইসে কার্ডের ডেটার পাশাপাশি স্টুয়ার্টের মোবাইল, ল্যাপটপ সবকিছুর ডেটাই কপি হয়ে গিয়েছে। সেখান থেকে তারা স্টুয়ার্টের কাছে আসা একটা ইমেল ডিটেক্ট করে। ইমেলের কোড ব্রেক করে তারা জানতে পারে স্টুয়ার্টের আজকে বিকাল 4টার সময়ে শিলার ব্যাপারে মিটিং আছে, আর এই মিটিংয়ে নিশ্চয়ই বাকি কার্ড হোল্ডারেরও আসবে। তাই তারা সেখান থেকেই বাকি কার্ড হোল্ডারের খবর পেয়ে যাবে। এই মেইলের পরে স্টুয়ার্টের কাছে আরও 2টো ইমেল এসেছিল। সেই মেইলে হয়তো মিটিংয়ের লোকেশনের কথা উল্লেখ আছে, কিন্তু রোনাল্ডের হার্ড ডিস্কে জায়গা না থাকায় সেই মেইলগুলো কপি হয়নি। তবে পরবর্তী মেইলগুলো
অ্যানাহেম মেইন সার্ভারে পাওয়া যাবে। তাই মাইকেল মেইন সার্ভার চেক করে মিটিংয়ের লোকেশন জানার প্ল্যান করে। প্রথমে সারা অ্যানাহেম অফিসে ঢুকে রিসেপশনিস্টকে বলে সে এখানে ইন্টারভিউ দিতে এসেছে। রিসেপশনিস্ট ফোনে সারার ব্যাপারে খোঁজ নিচ্ছিল। এই সুযোগে সারা তার অ্যাক্সেস পাস চুরি করে নেয়। এ সময় মাইকেল রোনাল্ডকে নিয়ে অ্যানাহেমে ঢোকে আর সারা তাকে অ্যাক্সেস কার্ডটা দিয়ে দেয়। মাইকেল রোল্যান্ডকে নিয়ে মেইন সার্ভার রুমে ঢুকে পড়ে এবং রোল্যান্ড ডেটা কপি করতে শুরু করে। কিন্তু এই সময় সারা রিসেপশনিস্টের কাছে অ্যাক্সেস পাস চুরির কারণে ধরা পড়ে যায়। তাই তাকে বাঁচাতে মাইকেল ফায়ার অ্যালার্ম বাজিয়ে দেয়। কিন্তু এতে সারা পালিয়ে গেলেও মাইকেল আর রোল্যান্ড ফেঁসে যায়। আসলে সার্ভার রুমটাতে স্মার্ট টেকনোলজি ইউজ করা হয়েছে যাতে আগুন লাগলে রুমটা লক হয়ে যায় এবং সব অক্সিজেন বাইরে বের হয়ে যায়। তাই অ্যালার্ম বাজায় তারা সার্ভার রুমে আটকে পড়ে এবং অক্সিজেনের অভাবে শ্বাসকষ্ট শুরু হয়। মাইকেল দ্রুত লিঙ্কনকে ফোনে বিপদের কথা জানালে লিঙ্কন ফায়ার সার্ভিসের লোকের পরিচয় ঢুকে তাদের উদ্ধার করে আনে। এরপর ডেটা থেকে রোল্যান্ড বাকি দুটো মেইল বের করে প্রিন্ট করে। কিন্তু এর মধ্যে একটা মেইল ছিল যৌনতাবর্ধক ঔষধের বিজ্ঞাপন, অন্যটা গ্রহ নক্ষত্র সংক্রান্ত একটা বিজ্ঞাপন। এর সাথে লোকেশনের কি সম্পর্ক তারা বুঝে উঠতে পারছিল না। এরই মধ্যে আরেক ঝামেলা হয়ে যায়। সিনেটর এজেন্ট সেলফকে শিলা খোঁজার এই মিশনটা বন্ধ করে দিতে বলে। পাশাপাশি মাইকেলের টিমকে গ্রেপ্তার করে জেলে পাঠানোর নির্দেশ আসে। ফলে ব্যুরো থেকে রোল্যান্ডের ল্যাপটপের সমস্ত অ্যাক্সেস বন্ধ করে দেওয়া হয়। অন্যদিকে তারা বেলিক আর ফার্নান্দোকে গ্রেপ্তার করে নেয়। তবে গ্রেপ্তার হবার সময়ে ফার্নান্দো মাইকেলকে মেসেজ করে দেয় রান। তাই মাইকেল সবাইকে নিয়ে পালাতে শুরু করে। মাইকেল সেলফের সাথে যোগাযোগ করলে সেলফ জানায় তাদের মিশন বন্ধ হয়ে গেছে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের ধারণা এটা একটা লস প্রজেক্ট। তাই এই মুহূর্তে সে মাইকেলদের আত্মসমর্পণের নির্দেশ দেয়। তবে মাইকেল ধরা না দিয়ে পালিয়ে যায় এবং একটা টানেলের ভেতরে ঢুকে পড়ে। এ সময় মাইকেলের মাথায় একটা সমাধান আসে। সে লাস্ট দুটো মেইলের প্রিন্টেড পেপার একটার ওপরে আরেকটা রেখে এবং গ্রহগুলোর জায়গায় কেটে দেখে নিচের পেপারে লোকেশনটা দেখা যাচ্ছে পাওয়ার প্ল্যান্ট নিউ বিচ, অর্থাৎ এখানে স্টুয়ার্ট মিটিং করতে যাবে। তাই তারা এবার সেখানে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। এদিকে টি ব্যাগ হুইসলারের প্যাকেট থেকে কোল ফাইফার নামের কারো ডিটেলস পায় যে গেট নামের একটা প্রতিষ্ঠানের সাথে জড়িত ছিল। তো টি ব্যাগ কোল ফাইফার পরিচয় দিয়ে গেটের অফিসে ফোন করে এবং বুঝতে পারে কোল ফাইফারকে গেটের কেউ এখন পর্যন্ত দেখেনি। হয়তো সে ফ্রিল্যান্সার হিসেবে তাদের কাজের সাথে যুক্ত ছিল। তবে কোল ফাইফারের কাজের জন্য তার অনেক সুনাম রয়েছে। সে নাকি গেটের হয়ে সর্বোচ্চ প্রোডাক্ট বিক্রির রেকর্ড করেছিল। এই জন্য গেটের অথরিটি কোল ফাইফারের সাথে দেখা করতে উদ্গ্রীব হয়েছিল। তো কোম্পানির বস ডিরেক্ট টি ব্যাগের সাথে যোগাযোগ করে এবং কাল সকালে গেটের অফিসে এসে পার্মানেন্টলি জয়েন করতে বলে। অন্যদিকে স্টুয়ার্ট পাওয়ার প্ল্যান্টে বিচের ধারে গিয়ে জেনারেলের সাথে দেখা করে। একটু পরে পাওয়ার প্ল্যান্টে মাইকেলেরাও পৌঁছে যায়, কিন্তু সেখানেও সেলফ পুলিশ নিয়ে চলে আসে। বাকিরা ধরা পড়ে গেলেও মাইকেল পালিয়ে পাওয়ার প্ল্যান্টের অন্য পাশে চলে যায় এবং আড়াল থেকে কোম্পানির মিটিংটা দেখতে পায়। কিছুক্ষণ পরে বাকি কার্ড হোল্ডারেরাও জেনারেলের কাছে চলে আসে। মাইকেল তাদের ভালো করে দেখে নেয় এবং প্রমাণস্বরূপ তার ফোনে ভিডিও ফুটেজ রেকর্ড করে নেয়। এরপর সে সেলফের কাছে এসে ভিডিওটা দেখায়। ভিডিও দেখার পরে সেলফ সবাইকে ছেড়ে দেয় এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে এই ব্যাপারে আলোচনা করার জন্য চলে যায়। মাইকেল আর ফিরে এসে ফোনের ভিডিও থেকে একটা নম্বর প্লেট ডিটেক্ট করে। যদিও নম্বরগুলো ঝাপসা, তবে নম্বর প্লেটের পাশে একটা পতাকা দেখা যায়। এটা তুর্কির পতাকা। তারা সার্চ করে জানতে পারে কার্ড হোল্ডার তুর্কি দূতাবাসে কাজ করে, যার নাম ইরোল তাবাক। তো তারা এবার তাবাকের গাড়িকে ফলো করে কাছাকাছি পার্ক করে। এতে রোল্যান্ড তার ডিভাইসে ডেটা কার্ডের সিগন্যাল পেয়ে কপি করতে শুরু করে, কিন্তু একটু পরেই সিগন্যাল কেটে যায়। মাইকেল খেয়াল করে তাবাকের বউ লিসা চলে যাবার সাথে সাথে সিগন্যালও কেটে যাচ্ছে। তাই সে বুঝতে পারে কার্ড হোল্ডার তাবাক না, বরং তার বউ। তো তারা এবার লিসাকে ফলো করে একটা ক্যাফেতে গিয়ে বসেছিল। লিসার সাথে কোম্পানির স্কিলফুল গার্ড ছিল, তাই তারা লিসার আশেপাশে পৌঁছাতে পারে না। তবে কাকতালীয়ভাবে তারা সেখানে টি ব্যাগকে দেখতে পায়। টি ব্যাগ গেট কোম্পানিতে যাচ্ছিল, কিন্তু সে এভাবে মাইকেলদের মুখোমুখি হয়ে যাবে সেটা আশা করেনি। টি ব্যাগ তাদের দেখে পালানোর চেষ্টা করে, কিন্তু ধরা পড়ে যায়। মাইকেল আর লিঙ্কন তাকে চেপে ধরে হুইসলারের পাখি পরিচিতির বইটা চায়। তবে টি ব্যাগ কৌশলে বইটা পেছনে গার্ডেনে ফেলে দিয়েছিল, তাই তাকে সার্চ করে বইটা পাওয়া যায় না। এ সময় সেখানে পুলিশ চলে আসে বলে তারা টি ব্যাগকে ছেড়ে দিয়ে পালিয়ে যায়। টি ব্যাগও পালিয়ে গেটের অফিসে চলে যায় এবং নিজেকে কোল ফাইফার পরিচয় দেয় আর ফেক আইডেন্টিটিতে নিজের চাকরি পাকা করে নেয়। এছাড়া সে জানতে পারে জিং নামের কেউ তার জন্য একটা পার্সেল রেখে গেছে। টি ব্যাগ হুইসলারের পাখি পরিচিতির বইয়ের একটা জায়গায় জিংয়ের নামটা দেখতে পায়
এতে সে শিওর হয়ে যায় এই বইটার সাথে অনেক রহস্য কানেক্টেড। এদিকে মাইকেলরা লিসার সমস্ত ডিটেলস বের করে এবং জানতে পারে আজকে সে একটা প্রোগ্রামে যাবে। তবে সমস্যা হলো এই প্রোগ্রামটা পুলিশের সম্মানার্থে হবে, মানে যেসব পুলিশ বা সামরিক সদস্য দেশের জন্য মৃত্যুবরণ করেছে তাদের স্মরণেই এই অনুষ্ঠানটা। তাই এখানে শত শত পুলিশ উপস্থিত থাকবে, এই জন্য তাদের কাজটাও অনেক রিস্কি হয়ে যাবে। তবুও মাইকেল ওখানে ঢোকার একটা প্ল্যান বানিয়ে ফেলে। তারা বিল্ডিং এর পেছনের দিকের একটা অংশ কেটে ভেতরে ঢোকে, একটা জ্যামার লাগিয়ে সিসি ক্যামেরা অফ করে দেয় এবং দরজা ভেঙে ভেতরে ঢুকে পড়ে। এরপর স্টোরেজ রুমে গিয়ে পুলিশের ইউনিফর্ম আর ব্যাজ লাগিয়ে মাইকেল, লিঙ্কন এবং মাহন পুলিশের ছদ্মবেশ নিয়ে হলরুমে ঢোকে। সেখানে লিসাও উপস্থিত ছিল। মাইকেল ডিভাইসটা লিসার পেছনে একটা টেবিলের নিচে লাগিয়ে দেয় এবং রোনাল্ড ওয়ার্কশপে বসে সেটা কপি করতে শুরু করে। এ সময় একটা ঝামেলা হয়ে যায়। লিসার একজন বডিগার্ড কোম্পানির লোক, সে লিঙ্কনকে দেখে চিনে ফেলে। লিঙ্কনও ব্যাপারটা বুঝতে পেরে হলরুম থেকে বেরিয়ে পেছনের দিকে চলে যায় আর বেলিককে ফোন দিয়ে বিপদের কথা জানায়। বাইরে গাড়িতে বসে থাকা বেলিকও সাহায্যের জন্য চলে আসে। এ সময় গার্ডটা লিঙ্কনকে ধরে ফেলে এবং মেরে ফেলার জন্য গান পয়েন্ট করে। তবে বেলিক ঠিক সময় চলে আসায় দুজনে মিলে গার্ডকে মেরে ফেলে। লিঙ্কন মাইকেলকে ফোন করে জানিয়ে দেয় তারা একজনকে খুন করে ফেলেছে। এদিকে ডেটা কার্ড থেকে ডেটা ডিভাইসে কপি হওয়ার আগে লিসাও চলে যাচ্ছিল, তাই মাইকেল আর মাহন লিসাকে আটকায়। মাহন বাইরের ঘটনার ব্যাপারে লিসার একজন বডিগার্ডকে জানায় এবং তাকে দেখাতে নিয়ে যায়। আর মাইকেল লিসার সিকিউরিটি দেওয়ার নামে তাকে কয়েক মিনিটের জন্য দাঁড় করিয়ে রাখে। এতেই তারা লিসার কাছে থাকা ডেটা কার্ডের ডেটা কপি করে নিতে সক্ষম হয়। এদিকে সারা খবর পায় ওয়ার্ড ব্রুসকে টর্চার করে মেরে ফেলেছে, তাই তার ভীষণ মন খারাপ হয়, কারণ ব্রুস তার বাবার মতোই ছিল। সারা মন খারাপ করে একটা বারে ড্রিঙ্ক করতে যায়। সে আপসেট হয়ে বারটেন্ডার মহিলার সাথে গল্প করছিল। তখন সেখানে থাকা একজন মাতাল সারার ক্রেডিট কার্ড চুরি করে নিয়ে নিজের বিল পরিশোধ করে। ফলে দ্রুতই ওয়ার্ডের কাছে খবর চলে যায় সারার ক্রেডিট কার্ড কোন বারে ইউজ করা হয়েছে। তাই ওয়ার্ড দ্রুত বারে চলে যায়। যদিও সারা ততক্ষণে বার থেকে বেরিয়ে এসেছিল, কিন্তু তবুও ওয়ার্ড তাকে দেখে ফেলে এবং ফলো করতে শুরু করে। সারা কিছু তো যাবার পরে খেয়াল করে তার ব্যাগে ক্রেডিট কার্ডটা নেই। সে এটাও বুঝতে পারে কেউ তাকে ফলো করছে, তাই সে দৌড়ে কৌশলে আড়ালে চলে যায় এবং ওয়ার্ডের কাছ থেকে পালিয়ে যায়। অন্যদিকে মাইকেলের করা ভিডিও থেকে এক্সপার্টদের সাহায্যে তারা বাকি কার্ড হোল্ডারদের ফটো ডিটেক্ট করে ফেলে। এজেন্ট সেলফ তাদের মধ্যে একজনকে চিনতে পেরে বলে এই লোকটার নাম গ্রিফিন ওয়ারিন, সে তারই অফিসে চাকরি করে। মাইকেল সেলফকে ডেটা কার্ড থেকে ডেটা কপি করার ওয়্যারলেস ডিভাইসটা দিয়ে বলে সে যেন ডিভাইসটা গ্রিফিনের অফিস রুমে নিয়ে যায়, তাহলে তারা বুঝতে পারবে ডেটা কার্ডটা সেখানে আছে কিনা। এদিকে মাহন তার স্ত্রীর সাথে দেখা করে জিজ্ঞেস করে এদের মধ্যে কে তাদের ছেলেকে হত্যা করেছে। মাহনের স্ত্রী ফটো দেখে ওয়ার্ডকে চিনিয়ে দিলে মাহন তার উপরে প্রতিশোধ নিতে মরিয়া হয়ে ওঠে। এরপরে মাহন ওয়ার্কশপে ফিরে আসে। এজেন্ট সেলফ ততক্ষণে গ্রিফিনের অফিসে পৌঁছে গিয়েছিল। গ্রিফিন তার লকার খুলতেই তারা ডিভাইসের মাধ্যমে সিগন্যাল পায় এবং বুঝতে পারে গ্রিফিন ডেটা কার্ড তার অফিসের লকারই রেখেছে। কিন্তু সমস্যা হলো ডেটা কার্ডটা এতটা সিকিউরিটির সাথে রাখা আছে যে সেখানে অ্যাক্সেস পাওয়া প্রায় অসম্ভব। তবে মাইকেল যেহেতু অনন্ত জলিলের ফ্যান, তাই যে কোনো অসম্ভবকে সম্ভব করাই তার কাজ। এই জন্য সে সেলফকে গ্রিফিনের অফিসের একটা ব্লুপ্রিন্ট ম্যানেজ করে দিতে বলে। এ সময় ওয়ার্কশপে সারা চলে আসে এবং জানায় তাকে কেউ ফলো করছিল। মাহন ওয়ার্ডের ফটো দেখিয়ে এই লোকটা কিনা জিজ্ঞেস করে। সারা জানায় এটাই সেই লোকটা। মাহন বলে এই লোকটাই তার ছেলেকে হত্যা করেছে, এখন তাদের হত্যার জন্য খুঁজে বেড়াচ্ছে। যাই হোক, একটু পরে সেলফ গ্রিফিনের অফিসের ব্লুপ্রিন্ট নিয়ে আসলে তারা সেটা নিয়ে ব্যস্ত হয়ে যায়। সেলফ পুরো ব্লুপ্রিন্ট বুঝিয়ে দিয়ে বলে তাদের ভেতরে যাওয়া প্রায় অসম্ভব, কারণ বিল্ডিংয়ের প্রতিটা জায়গায় সিকিউরিটির ব্যবস্থা আছে। তবুও মাইকেল ভেতরে ঢোকার একটা প্ল্যান বানিয়ে ফেলে। তারা গ্রিফিনের পাশের রুমটাকে টার্গেট করে। এই রুমটা স্যাম নামের একজনের। তারা স্যামকে কোনোভাবে বাইরে বের করার ব্যবস্থা করবে। এরপরে স্যামের রুমের দেয়াল থেকে গ্রিফিনের লকার বরাবর ড্রিল করে ডেটা কার্ড থেকে ডেটা কপি করে নেবে। তো প্ল্যান মতো তারা বেরিয়ে পড়ে। প্রথমে সেলফ নিজের অ্যাক্সেস কার্ড ইউজ করে মাইকেলদের লিফট পর্যন্ত নিয়ে যায়। এরপরে লিফট বন্ধ করে দিয়ে লিফটের বাইরে বের না হয়ে এলিভেটর থেকে 10 নম্বর ফ্লোরে উঠে আসে। এখানেই গ্রিফিনের অফিস। এরপরে সেলফ গিয়ে এটা সেটা বুঝিয়ে স্যামকে বাইরে লাঞ্চের জন্য নিয়ে যায় এবং যাবার আগে স্যামের রুমের সামনে একটা বিশেষ কেমিক্যাল ফেলে যায়, যেটা মাইকেল তাকে দিয়েছিল। এরপরে ফার্নান্দো আর বেলিক কেমিক্যালটা পরিষ্কার করার অজুহাতে পরিচ্ছন্নতা কর্মী সেজে স্যামের রুমের সামনে যায়
তারা কেমিক্যালের দাগটা তুলতে একটা ভারী যন্ত্র ইউজ করছিল, যেটাতে বেশ আওয়াজ হয়, যাতে ভেতরে মাইকেল আর ড্রিল করলে সেটার আওয়াজ বাইরে না আসে। এদিকে মাইকেল আর লিঙ্কনও সিলিং এর হোল দিয়ে স্যামের অফিস রুমের ভেতরে চলে আসে। এই সময় তারা দেয়ালের সেই জায়গাটা ডিটেক্ট করে যেখানে ভাঙলে গ্রিফিনের লকারে পৌঁছানো যাবে। তারপরে তারা জায়গাটা ভেঙে ড্রিল করতে শুরু করে। তারা প্রায় লকারে পৌঁছে গিয়েছিল, কিন্তু হঠাৎ কারো পায়ের আওয়াজে মাইকেল থেমে যায়। গ্রিফিনের রুমে কেউ একজন ঢুকেছে, আর এই কেউ একজনটা আসলে স্বয়ং জেনারেল জনাথন। লিসার একজন বডিগার্ড মরে যাওয়ার নিউজে জেনারেল বেশ বিচলিত হয়েছিল, তাই সে সশরীরে এখানে দেখতে এসেছে ডেটা কার্ডটা গ্রিফিনের কাছে ঠিকঠাকভাবে আছে কিনা। জেনারেল ডেটা কার্ডটা বের করার জন্য গ্রিফিনকে নির্দেশ দেয়। মাইকেল ততক্ষণে খুব সতর্কভাবে ড্রিল শেষ করে লকার থেকে ডেটা কার্ড বের করে তার ডিভাইসে কপি করে নিচ্ছিল, কিন্তু পুরোটা কপি করার আগেই গ্রিফিন লকার খুলে ফেলে। তাই বাধ্য হয়ে মাইকেল ডেটা কার্ডটা জায়গা মতো রেখে দিয়ে ডিভাইসটা কাছাকাছি ধরে থাকে। এতে ভাগ্যক্রমে তারা পুরো 100% ডেটাই কপি করে নিতে সক্ষম হয়। তারপরে সব ঠিকঠাকভাবে লাগিয়ে দিয়ে বিল্ডিং থেকে বেরিয়ে আসে। এদিকে টিব্যাগের সাথে ফ্যাং নামের একজন মাফিয়া দেখা করতে আসে। এই লোকটাও সিলার খোঁজ করছে। সে সিলার জন্য জিংকে মেরে ফেলেছিল, তার কাছে ইনফরমেশন আছে। কোল ফাইফারের কাছে সিলা আছে, তাই সে টিব্যাগের কাছে এসে গান দেখিয়ে সিলা চায়, কিন্তু টিব্যাগ তো তখনও সিলার ব্যাপারে কিছুই জানতো না। তাই সে খুব সাবধানে লোকটার কথার উত্তর দেয়। লোকটা তাকে 3 দিনের সময় দিয়ে বলে এর মধ্যে তাদের সিলা না দিলে তারা টিব্যাগকে মেরে ফেলবে। লোকটা চলে গেলে টিব্যাগ বইটা খুলে একটা জায়গায় দেখে হুইসলার সিলার কথা লিখে রেখেছে। এটা দেখে সে বুঝে যায় সিলার পেছনে নিশ্চয়ই বড়সড় কোনো কারণ লুকিয়ে আছে। অন্যদিকে ওয়াট গ্রেচেনকে আটকে রেখে অমানসিক নির্যাতন চালাচ্ছিল। তবে সে একদিন একটু সুযোগ পেয়ে তাকে পাহারা দেওয়া গার্ডকে অ্যাটাক করে এবং তাকে মেরে পালিয়ে যায়। দ্রুতই জেনারেল কাছে খবরটা পৌঁছে যায়, তবে জেনারেল তেমন বিচলিত হয় না, কারণ তার ধারণা গ্রেচেন আবারও তার কাছে ফিরে আসবে। তবে এই সময় সে আরেকটা সাংঘাতিক নিউজ পায়। সেটা হলো এজেন্ট সেলফ নাকি জেনারেলের ফটো দিয়ে তার পরিচয় খোঁজার চেষ্টা করছে। কথাটা শুনে জেনারেল ওয়াটকে নির্দেশ দেয় সে যেন এজেন্ট সেলফকে সাবধান করে দেয়। এদিকে মাইকেলেরা চতুর্থ কার্ড হোল্ডারের ডিটেলস জানতে পারে। চতুর্থ কার্ড হোল্ডারের নাম মিস্টার এডিসন। সে একটা ঘোড়ার রেসের আয়োজক। লোকটা ডেটা কার্ড সবসময় নিজের কাছেই রাখত, তাই মাইকেলেরা রেসের স্টেডিয়াম থেকেই ডেটা কার্ডের ডেটা কপি করে নেওয়ার প্ল্যান বানায়। তারা এমনভাবে স্টেডিয়ামে যায় যেন দেখে মনে হয় তারা রেসের ওপরে বাজি ধরতে এসেছে। এরপরে তারা বিভিন্ন জায়গায় ছোটখাটো ঝামেলা বাঁধিয়ে সব সিকিউরিটিজ এবং ম্যানেজারকে ব্যস্ত রাখে। এই সুযোগে মাইকেল ম্যানেজারের অফিসে ঢুকে টেবিলের নিচে ডিভাইসটা লাগিয়ে রেখে আসে। সর্বশেষে লিঙ্কন কারসাজি করে ঘোড়ার রেসের একটা দরজা নষ্ট করে দেয়। ফলে নির্ধারিত সময়ে রেস শুরু হলেও একটা প্রতিযোগী বের হতে পারে না। এটা দেখে এডিসন রেগে যায় এবং ম্যানেজারের অফিসে ঢুকে তার কাছে কৈফিয়ত চায়। আসলে মাইকেলেরা এটা করেছিল যাতে এডিসন ম্যানেজারের অফিসে আসতে বাধ্য হয়। আর যেহেতু ম্যানেজারের টেবিলের নিচে ডিভাইসটা ছিল, তাই এডিসন যতক্ষণে ম্যানেজারকে বকাঝকা করছিল ততক্ষণে ডিভাইসের ডেটা কার্ডের সব ডেটা কপি হয়ে যায়। এরপরে সবাই সেফলি বের হয়ে আসে, কিন্তু ম্যানেজারের অফিস থেকে ডিভাইসটা নিয়ে বের হবার সময়ে মাহন গার্ডদের হাতে ধরা পড়ে যায় এবং তাকে থানায় পাঠিয়ে দেওয়া হয়। মাহনে ধরা পড়ায় মাইকেলেরা বেশ বিচলিত হয়ে যায়, কারণ ডিভাইসটা মাহনের কাছেই রয়েছে। মাইকেল এজেন্ট সেলফকে ফোন করে মাহনকে ছাড়ানোর ব্যবস্থা করতে বলে। এরপরে তারা পঞ্চম কার্ড হোল্ডারের ব্যাপারে আলোচনা শুরু করে। পঞ্চম কার্ড হোল্ডারের নাম ওয়ার্ড স্কেডারি। সে এগ্রিসো নামের একটা বড় কোম্পানির ডিরেক্টর। মাইকেলেরা মাহনকে ছাড়াই পঞ্চম শিলা উদ্ধারের প্ল্যান বানায়। এদিকে গ্রেচেন পালিয়ে তার বোনের বাড়িতে ওঠে। ফ্রেশ হবার সময়ে টর্চারে বিভৎস হয়ে যাওয়া নিজের চেহারাটা দেখে সে আঁতকে ওঠে এবং প্রতিশোধের জন্য ফোঁস করতে থাকে। গ্রেচেন সামান্য রেস্ট নেওয়ার পরে লুকিয়ে রাখা নিজের গানগুলো নিয়ে বেরিয়ে যায়। যাবার আগে সে নিজের মেয়ে এমিলিকে একটা চুমু খায়, যদিও এমিলি নিজেও জানে না গ্রেচেন তার আসল মা। সে গ্রেচেনের বোনকেই নিজের মা হিসেবে জানে। গ্রেচেনও পুরো দুনিয়া থেকে তার আর এমিলির পরিচয়টা লুকিয়ে রেখেছে। এর প্রথম কারণ, গ্রেচেন যে কোম্পানির হয়ে চাকরি করত এরা কারো দুর্বলতা পেলে আগেই সেখানে আঘাত করে। আর দ্বিতীয় কারণটা আমরা পরে জানতে পারবো। যাই হোক, এদিকে এজেন্ট সেলফ থানায় গিয়ে মাহনকে ছাড়ানোর চেষ্টা করে, কিন্তু পুলিশ মাহনের চালান কেটে দিয়েছিল। আগামীকাল তাকে কোর্টে হাজির করতে হবে, এই জন্য মাহনকে তারা ছাড়ে না। তবে সেলফ মাহনের জিনিসগুলো মানে ডিভাইসটা থানা থেকে উদ্ধার করে নিয়ে আসে। সেলফ ফিরে নিজের পার্কিং লটে আসতেই সেখানে তার সাথে ওয়াটের দেখা হয়। ওয়াট সেলফকে সতর্ক করে দিয়ে বলে সে যেন আর কখনো জেনারেল জনাথনের ব্যাপারে মাথা না ঘামায়। সেলফ ওয়াটের সাথে ঝামেলা না বাঁধিয়ে দ্রুত চলে যায়। তবে ওয়াট এ সময় সেলফের গাড়ির ওপরে লস অ্যাঞ্জেলেস থানার পার্কিং লটের স্লিপ দেখতে পায়। সেলফ থানায় কার কাছে গিয়েছিল
এটা দেখার জন্য সে সোজা লস অ্যাঞ্জেলেস থানায় চলে যায় আর সেখানে সে গারদের ভেতরে মাহনকে দেখতে পায়। মাহন ও ওয়াটকে দেখে বেশ ঘাবড়ে যায়। মাহন দ্রুত মাইকেলকে ফোন করে জানায় ওয়াট তাকে খুঁজে পেয়ে গেছে, এবার হয়তো তার খেলও খতম। মাহন মাইকেলকে বলে সে মিশনের ব্যাপারে মুখ খুলবে না, এর বিনিময়ে যদি তার কিছু হয়ে যায় তাহলে মাইকেল যেন ওয়াটকে খুন করে এবং খুনের নিউজটা মাহনের স্ত্রী প্যামকে জানায়। মাইকেল মাহনকে প্রতিশ্রুতি দিলে সে একটু খুশি হয়। পরের দিন মাহনকে কোর্টে নিয়ে আসা হয়, সেখানে ওয়াটও এসে উপস্থিত হয়। তবে মাইকেল রাতারাতি মাহনকে কোর্ট থেকে বের করে আনার একটা প্ল্যান বানিয়ে ফেলেছিল। মাইকেল টিম নিয়ে কোর্টের পেছনের দিকে ইলেকট্রিক সার্কিটের কাছে যায়। এরপর কিছু একটা কারসাজি করে ইলেকট্রিসিটির ভোল্টেজ অনেক বাড়িয়ে দেয়, ফলে অতিরিক্ত ভোল্টেজের কারণে কোর্টরুমের বাল্বগুলো ব্লাস্ট করতে শুরু করে। এতে লোকজন হুড়োহুড়ি শুরু করে আর এই সুযোগে মাহনও বাইরে পালিয়ে আসে এবং মাইকেলরা তাকে গাড়িতে তুলে নিয়ে পালিয়ে যায়। ফিরে এসে মাহন পকেট থেকে একটা চিরকুট বের করে ওয়াটকে ফোন দিয়ে বলে তুমি আমার স্ত্রীর মাধ্যমে আমাকে আত্মসমর্পণের জন্য মেসেজ দিয়েছ, ঠিক আছে তাহলে দেখা করো একদিন, তোমার সাথে আমার অনেক বোঝাপড়া আছে, সেগুলো শেষ করা উচিত। ওয়াট ওর প্রতিউত্তরে বলে ঠিক আছে আসো খেলবো, খেলা হবে। এদিকে টি ব্যাগের একজন সহকর্মী জেনে যায় সে একজন ফ্রড, সে কোল ফাইফারের মিথ্যা পরিচয় দিয়ে এখানে এসেছে। তাই টি ব্যাগ অফিসে নিজের ফিঙ্গারপ্রিন্টগুলো দ্রুত মুছে বাইরে পালিয়ে যায়। এরপরে কোল ফাইফারের বাড়িতে নিজের জিনিসপত্রগুলো আনতে যায় আর সেখানে কোনো কিছুর খোঁজে গ্রেচেনও গিয়েছিল। গ্রেচেন আচমকা টি ব্যাগকে আঘাত করে সেন্সলেস করে দেয়। গ্রেচেন টি ব্যাগকে চেয়ারে বেঁধে রেখে জিজ্ঞেস করে তার কাছে হুইসলারের বইটা কিভাবে এলো। টি ব্যাগ জানায় সোনা জেলে থাকার সময় বইটা সে পেয়েছিল, তবে টি ব্যাগ বইয়ের রহস্যের ব্যাপারে কিছু বলতে চাইছিল না। তাই গ্রেচেন তার হাতের বিভিন্ন জায়গায় ছুরি দিয়ে কেটে কেটে টর্চার করতে থাকে। এক পর্যায়ে টি ব্যাগ জানায় এই বইটা সিলার কাছে পৌঁছানোর রোডম্যাপ, আর এটা রহস্য হয়তো গেটের অফিসে কোল ফাইফারের অফিস রুমে লুকানো আছে। টি ব্যাগ গ্রেচেনের সাথে কাজ করতে রাজি হলে গ্রেচেন তাকে ছেড়ে দেয়। এদিকে জেনারেল জনাথনের কাছে এজেন্ট সেলফকে থ্রেট মনে হচ্ছিল, তাই সে সেলফকে হত্যার জন্য ওয়াটকে নির্দেশ দেয়। অন্যদিকে গেটের রিসেপশনিস্ট ট্রিশান বেলিকের কাছে ফোন দিয়ে বলে সে জানে টি ব্যাগ কোথায় রয়েছে। মাইকেলের এবার একটু দ্বিধায় পড়ে যায়। তারা ভেগাসে পঞ্চম ডেটা কার্ডের ডেটা উদ্ধারের জন্য যাবার প্ল্যান করেছিল, এর মধ্যে আবার টি ব্যাগের ঝামেলায় সে হাজির হলো। তো মাইকেল নির্দেশ দেয় সারা, লিঙ্কন, ফার্নান্দো এবং রোল্যান্ড ভেগাসে গিয়ে ওয়ার্ড স্ক্যাডারের কাছ থেকে ডেটা কার্ডের ডেটা কপি করে নেবে, আর মাইকেল, বেলিক এবং মাহন টি ব্যাগের সাথে বোঝাপড়া করবে। তো মাইকেল, বেলিক আর মাহন রিসেপশনিস্টের বলে দেওয়া জায়গায় গিয়ে দেখে এটা একটা ফাঁদ। টি ব্যাগ তাদের অপহরণের জন্যই এই নাটক সাজিয়েছিল। টি ব্যাগ আচমকা আড়াল থেকে বেরিয়ে এসে সবার দিকে গান পয়েন্ট করে তাদের হাত বেঁধে গাড়িতে তুলে নেয়। তবে এক ফাঁকে মাহন সেখান থেকে লাফ দিয়ে পালিয়ে যায়। টি ব্যাগ বিরক্ত হয়ে বেলিক, মাইকেল এবং রিসেপশনিস্টকে নিয়ে গ্রেচেনের ফ্ল্যাটে যায়। তবে গ্রেচেন মাইকেলের সামনে না এসে সে অন্য একটা রুম থেকে তাদের মনিটরিং করছিল। টি ব্যাগ পাখি পরিচিতির বই থেকে পাওয়া বেশ কয়েকটা ম্যাপের পৃষ্ঠা মাইকেলকে দিয়ে জিজ্ঞেস করে সিলা কোথায় আছে। মাইকেল যেন তাকে সিলার হদিশ দেয়। মাইকেল বুঝতে পারছিল টি ব্যাগ সিলার ব্যাপারে আদৌতে কিছুই জানে না, সে না জেনে ভুল জিনিসের প্রতি ছুটছে। কিন্তু টি ব্যাগ নাছোড় বান্দা, সে মাইকেলকে মারতে শুরু করে। তখন মাইকেল গেটের বক্স দেখতে পায় এবং কৌশলে বলে এগুলো কোনো ম্যাপ না, বরং গেটের ব্লুপ্রিন্ট, সিলা সেখানেই রাখা আছে। তবে মাইকেল এটা সেটা বুঝিয়ে সময় নষ্ট করার চেষ্টা করছিল, কারণ তার আর বেলিকের পায়ে একটা ট্র্যাকার লাগানো ছিল যেটা ফলো করে ইজিলি তাদের খুঁজে পাওয়া যাবে। তবে চতুর গ্রেচেন ব্যাপারটা বুঝে ফেলে, এই জন্য সে টি ব্যাগকে দিয়ে মাইকেলদের দ্রুত সরিয়ে গেটের অফিসে পাঠিয়ে দেয়। একটু পরে মাহন সেখানে তাদের উদ্ধার করতে গেলে সেখানে আর কাউকে খুঁজে পায় না। তবে সে টেবিলের নিচে কাগজের সামান্য ছেঁড়া অংশ পায় যেটার ওপরে গেট লেখা ছিল। মাইকেল কৌশলে নিজের অবস্থান জানানোর জন্য কাগজের টুকরোটা ফেলে গিয়েছিল। যাই হোক, এদিকে সেকেন্ড টিম ভেগাসে পৌঁছে যায়। তারা জানতে পারে ওয়ার্ড স্কেটারি একটা ক্যাসিনোতে আছে, তাই তারা ক্যাসিনোতে চলে যায়। যাবার সময় লিঙ্কন সারাকে জানিয়ে দেয় ইদানিং মাইকেলের নাক দিয়ে ব্লিডিং হচ্ছে। ছোটবেলাতেও মাইকেলের ব্লিডিং হতো, তবে একসময় সেটা বন্ধ হয়ে যায়, কিন্তু এখন আবার সেটা শুরু হয়েছে। তাদের মায়েরও এরকম সমস্যা ছিল। পরে জানা যায় তাদের মায়ের হামারটোমা হয়েছে, যা ব্রেন টিউমারের লক্ষণ, আর তাদের মা 31 বছর বয়সে এই রোগের জন্যই মারা গিয়েছিল। এখন দুশ্চিন্তার ব্যাপার এটাই যে মাইকেলের বয়সও এখন 31 বছর। সারা কথাগুলো শোনার পরে কোনো রকমে নিজেকে সামলে নেয়। অন্যদিকে ওয়াট এজেন্ট সেলফকে খুন করতে তার বাড়িতে যায়, অথচ দেখা যায় সেলফ নিজেই জেনারেল জনাথনের কাছে চলে গিয়েছে। সেলফ বুঝতে পেরেছিল
তার সামনে বিপদ। তাই সে জেনারেলকে কোম্পানির করা বেশ কিছু খুনের ফাইল দেখিয়ে তাকে সতর্ক করার চেষ্টা করে যাতে সেলফকে তারা বিরক্ত না করে। কিন্তু জেনারেল তো ভয়ডরহীন মানুষ, সে সেলফের হুমকিকে পাত্তা দেয় না। তবে তাদের দুজনের মধ্যে কোনো একটা সমঝোতা হয়। যাই হোক, এদিকে স্কেডারি যখন ক্যাসিনোতে ছিল, লিঙ্কন ডিভাইস সহ তার পাশে গিয়ে জুয়া খেলার জন্য বসে। কিন্তু রোনাল্ড জানায় সে ডিভাইসে সিগন্যাল পাচ্ছে না, অর্থাৎ স্কেডারির কাছে ডেটা কার্ড নেই। পরে তারা বুঝতে পারে স্কেডারির রুমে হয়তো ডেটা কার্ডটা আছে। তো এবার সারা গিয়ে স্কেডারিকে আকর্ষণ করার চেষ্টা করে যাতে স্কেডারি সারাকে রুমে নিয়ে যায়, কিন্তু স্কেডারি তাকে পাত্তা না দিয়ে চলে যায়। সারা বারটেন্ডারের কাছে জানতে পারে এই লোকটা ছেলেদের প্রতি আসক্তি, তাই তারা এবার ফার্নান্দোকে স্কেডারির কাছে পাঠায়। স্কেডারি ফার্নান্দোকে দেখে বেশ আকৃষ্ট হয় এবং গল্পগুজব করার জন্য তাকে নিজের রুমে নিয়ে যায়। পাশাপাশি তাকে $1000 পারিশ্রমিকও দিতে চায়। ফার্নান্দো ডিভাইস নিয়ে স্কেডারির রুমে চলে যায় আর ইজিলি ডেটা কার্ড থেকে সব ডেটা ডিভাইসে কপি হয়ে যায়। তবে বাইরের সবার একটা ভুল ধারণা ছিল, সবাই ভাবত স্কেডারি নিজের জন্য ছেলেদেরকে রুমে নিয়ে আসে, কিন্তু আসল ঘটনা ভিন্ন। কয়েক বছর আগে একটা দুর্ঘটনায় স্কেডারির বিশেষ জায়গা পুড়ে যায়, কিন্তু তার ঘরে একটা সুন্দরী বউ আছে। তাই তারই জন্য স্কেডারি মাঝে মধ্যে সুদর্শন ছেলেদের নিয়ে যায় যাতে তারা তার বউয়ের সাথে দুষ্ট কাজ করতে পারে। এতে বউও খুশি থাকবে আর তার এই দুর্বলতার কথাও দুনিয়ার কাছে গোপন থাকবে। যাই হোক, ফার্নান্দো খুব আনন্দের সাথে দুষ্ট কাজ সেরে বেরিয়ে আসে এবং ডিভাইসটা রোনাল্ডকে দেয়। রোনাল্ড ডিভাইসের ডেটাগুলো নিজের ল্যাপটপে কপি করে নেয়। সবকিছু ঠিকঠাকভাবেই সম্পন্ন হয়, কিন্তু বের হবার আগে রোনাল্ড একটা উল্টো কাজ করে ফেলে। যাবার আগে সে নিজের ডিভাইস দিয়ে ক্যাসিনোর স্লটের ডেটা কপি করে নিয়ে জোচ্চুরি করে কয়েক রাউন্ড জেতার জন্য খেলতে বসে যায়। আর সিসি ক্যামেরা দেখে অথরিটি তার এই চালাকি ধরে ফেলে এবং তার কাছ থেকে ডিভাইসটা কেড়ে নিয়ে রেখে দেয়। অজ্ঞতা ডিভাইসটা ফেলে রেখেই তাদের ফিরে আসতে হয়। যদিও ভাগ্য ভালো, সে আগে স্কেডারের কাছে থাকা ডেটা কার্ডের ডেটা ল্যাপটপে কপি করে নিয়েছিল। যাই হোক, এদিকে মাইকেল টিব্যাগকে নিয়ে হুইসলারের ছদ্মনাম কোল ফাইফারের অফিস রুমে ঢোকে। মাইকেল ফ্লোরে একটা পাতাল ঘর আবিষ্কার করে। আসলে এটা সোজা একটা টানেলের ভেতরে নেমে যায়। টিব্যাগ তো ভেবেছিল সে এবার কোনো গুপ্তধন খুঁজে পাবে, কিন্তু সেখানে আগে থেকে মাহন অপেক্ষা করছিল। মাহন আর মাইকেল টিব্যাগকে টানেলের ভেতরে একটা স্টোরেজ রুমে আটকে রেখে বেরিয়ে আসে। উপরে উঠে এসে মাইকেল আর মাহন এজেন্ট সেলফের সাথে আলোচনায় বসে। মাইকেল বলে নিচের টানেল দিয়ে সত্যি কোম্পানির মেইন হার্ড ড্রাইভের কাছে পৌঁছানো সম্ভব, সেখানেই তারা সিলাকে ডিকোড করতে পারবে। টিব্যাগকে যেখানে আটকে রাখা হয়েছে সেটা দক্ষিণ দেয়াল পার হলেই 300 গজের মতো একটা এক্সেস টানেল পাওয়া যাবে। সেটা পার হতে পারলেই তারা ওই রুমে পৌঁছে যাবে যেখানে সিলা ডিকোড করা যাবে। আর ব্লুপ্রিন্ট অনুযায়ী নিচতলায় তেমন সিকিউরিটি নেই, তারা 24 ঘন্টার ভেতরে সেখান থেকে কাজ সেরে ফিরে আসতে পারবে। যাই হোক, আলোচনা শেষ করে তারা বের হচ্ছিল, তখন পাশের একটা ডাস্টবিনের কাছে রিংটোন বেজে ওঠে। সেল ফোনটা রিসিভ করতেই গ্রেচেন বলে তাদের কাছে হুইসলারের বইয়ের সবগুলো পৃষ্ঠা নেই, অর্থাৎ সম্পূর্ণ ব্লুপ্রিন্ট নেই। বইয়ের কিছু পৃষ্ঠা গ্রেচেনের কাছেও আছে, সেগুলো ছাড়া পূর্ণাঙ্গ ব্লুপ্রিন্ট পাওয়া যাবে না। তাই তারা সিলা উদ্ধার করতে চাইলে গ্রেচেনকেও সাথে নেওয়া লাগবে। মাইকেল আর সেলফ গিয়ে গ্রেচেনের সাথে দেখা করে এবং তারা একে অপরকে হেল্প করার চুক্তি করে, কারণ গ্রেচেনের কাছে থাকা ব্লুপ্রিন্টের অংশ ছাড়া তারা হার্ড ড্রাইভের রুমে ঢুকতে পারবে না। তাই মাইকেল বাধ্য হয়ে গ্রেচেনের মতো কুটনির সাথে হাত মেলায়। এদিকে রোল্যান্ড ডিভাইসটা হারানোর কারণে সবাই বেশ মুশকিলে পড়ে যায়, কারণ সিলার লাস্ট কার্ড হোল্ডার হলো স্বয়ং জেনারেলের সিলাটা না পাওয়া পর্যন্ত তারা হার্ড ড্রাইভের অ্যাক্সেস পাবে না। ডিভাইসটা না থাকায় জেনারেলের কাছে পৌঁছানো আরও কঠিন হয়ে যাচ্ছিল। তাই লিঙ্কন এবার ডিরেক্ট অ্যাকশনের আইডিয়া দেয়। জেনারেল যেহেতু সবসময় একটা গাড়িতে 2-1 গার্ড নিয়ে চলাফেরা করে, তাই তারা জেনারেলের গাড়িটাকে ধাক্কা মেরে সেটা উল্টে দেবে এবং মুমূর্ষু জেনারেলের কাছ থেকে সিলার কার্ডটা নিয়ে চলে আসবে। এর চেয়ে আর বেটার কোনো প্ল্যান না থাকায় বাকিরাও লিঙ্কনের আইডিয়া মতোই প্ল্যান বানায়। তবে অ্যাকশনে যাবার আগে মাইকেল সারাকে বলে গ্রেচেন এখনও বেঁচে আছে। গ্রেচেনের কথা শুনে সারা আটকে ওঠে। গ্রেচেন তাকে যে পরিমাণ অমানবিক টর্চার করেছে, সারা এখনও সেই ট্রমা কাটিয়ে উঠতে পারেনি। তবুও মাইকেল সারাকে বোঝায় এই মুহূর্তে গ্রেচেনকে টিমে না নিলে তাদের মিশন কমপ্লিট হবে না। তাই সারা নিজের মনের সাথে যুদ্ধ করে গ্রেচেনকে টিমে নিতে রাজি হয়। যাই হোক, জেনারেলকে অ্যাটাক করার পারফেক্ট প্ল্যান সবাই বানিয়ে ফেলে, কিন্তু সোর্সের ভেতরে ভূত হয়ে রোনাল্ড তাদের সাথে বেইমানি করে এবং মাইকেল আর লিঙ্কনকে ধরিয়ে দেবার জন্য ওয়ার্ডকে মেসেজ দিয়ে জিজ্ঞেস করে এদের ধরিয়ে দিলে তাকে কত টাকা দেওয়া হবে। ওয়ার্ড ব্যাপারটা জেনারেলকে জানালে জেনারেল রোল্যান্ডের জন্য একটা ফাঁদ পেতে তার কাছ থেকে ইনফরমেশন বের করার অনুমতি দেয়। ওয়ার্ড 2 ভাইয়ের জন্য $1 মিলিয়ন দিতে চাইলে রোল্যান্ড এতে রাজি হয়ে যায় এবং তাদের লোকেশনটা দিয়ে দেয়। লোকেশন শুনেই ওয়ার্ড বুঝে যায়
এটা জেনারেলের অফিস থেকে বাড়িতে ফেরার রাস্তা, অর্থাৎ তারা জেনারেলকে অ্যাটাক করার প্ল্যান করছে। এদিকে লিঙ্কন আর ফার্নান্দো পজিশন নিয়ে অপেক্ষা করছিল। তারা জেনারেলের গাড়িকে আসতে দেখেই সেটাকে ধাক্কা দেবার জন্য গাড়ি স্টার্ট করে, কিন্তু ঠিক সময় ওয়াট জেনারেলকে অ্যালার্ট করে দেওয়ায় জেনারেলের ড্রাইভার গাড়িটা ইউটার্নে ঘুরিয়ে নিয়ে সেফ জায়গায় চলে যায়। এই সময় ওয়াট সেখানে চলে আসে এবং লিঙ্কন আর ফার্নান্দোর গাড়ির ওপরে অনর্গল গুলি চালাতে শুরু করে। একটা গুলি ফার্নান্দোর পেটে এসে লাগে, তবে তারা ওয়ার্কশপে ফিরে আসতে সক্ষম হয়। সারা দ্রুত ফার্নান্দোর ট্রিটমেন্ট শুরু করে। মাইকেল সন্দেহ করে এই বেইমানিটা রোনাল্ড করেছে। সে এটাও বুঝতে পারে রোনাল্ড এবার পালিয়ে যাবে, তাই মাইকেল রোনাল্ডের ল্যাপটপের ভেতরে জিপিএস ট্র্যাকার লাগিয়ে দেয়। একটু পরে দেখা যায় রোনাল্ড সত্যিই পালিয়ে গেছে। রোনাল্ড টাকা নেওয়ার জন্য ওয়াটের সাথে দেখা করে, কিন্তু সে তো আর জানতো না কোম্পানির লোকেরা কতটা বজ্জাত হয়। ওয়াট কথা বলার আগেই রোল্যান্ডের 2 পায়ে গুলি করে এবং মাইকেলদের লোকেশন জিজ্ঞেস করে। মরার ভয়ে রোল্যান্ড তাকে লোকেশন দিয়ে দেওয়ার পরে ওয়াট তাকে আবারও গুলি করে, এতে রোল্যান্ড মরে যায়। ঠিক সেই মুহূর্তেই আবার মাইকেলেরা আচমকা এসে ওয়াটকে অ্যাটাক করে এবং মেরে সেন্সলেস করে দেয়। মাহন্ত ছেলেকে হত্যার প্রতিশোধ নিতে ওয়াটকে প্রায় মেরেই ফেলছিল, তবে সবাই তাকে বাধা দেওয়ায় সে শান্ত হয়। মাইকেল রোল্যান্ডের ব্যাগ থেকে ল্যাপটপ এবং প্রয়োজনীয় জিনিসগুলো বের করে নেয়, আর বাকিরা ওয়াটকে সরিয়ে নিয়ে চলে যায়। এদিকে জেনারেল জনাথন দ্রুত মিটিং ডেকে সব কার্ড হোল্ডারদের সতর্ক করে দেয় এবং সেফটির জন্য শিলা সরিয়ে ফেলতে বলে। ওয়াটকে ওয়ার্কশপে এনে আটকে রেখে লিঙ্কন টর্চার করছিল আর নির্দেশ দিচ্ছিল। ওয়াট যেন জেনারেলকে ফোন করে দিয়ে বলে মাইকেল আর লিঙ্কন মরে গেছে, কিন্তু ওয়াট কিছুতেই রাজি হচ্ছিল না। তাই ওয়াটকে কনভিন্স করার বেহুদা চেষ্টা না করে মাইকেল কোম্পানির হেডকোয়ার্টারে ঢোকার প্ল্যান এক্সিকিউট করতে লেগে পড়ে। মাইকেল হুইসলারের পাখি পরিচিতি বইয়ের পৃষ্ঠাগুলো পাশাপাশি মিলিয়ে আন্ডারগ্রাউন্ড টানেলের একটা ব্লুপ্রিন্ট পেয়ে যায়। মাইকেল ব্লুপ্রিন্ট দেখিয়ে বলে তারা হলরুম ধরে বয়লারে যাবে, এরপরে কিছুটা হাঁটলে তারা হেডকোয়ার্টারের অনেকটাই কাছে পৌঁছে যাবে। রাস্তার কাছাকাছি একটা জায়গায় হুইসলার এক্স মার্ক করে রেখেছে। মাইকেল ধারণা করে এই জায়গাটাতে হয়তো কোনো দেয়াল টেয়াল থাকতে পারে। এই জন্য মাইকেল সবাইকে বিভিন্ন যন্ত্রপাতি, থার্মাল লেন্স, স্লেজ হ্যামার ইত্যাদি সাথে নেওয়ার পরামর্শ দেয়। কিন্তু সমস্যা হলো এই দেয়ালের ওপারের ব্লুপ্রিন্ট যে পৃষ্ঠাগুলোকে আঁকা আছে সেগুলো এখনও গ্রেচেনের কাছে আছে, তাই ওগুলো না পাওয়া পর্যন্ত তারা পরবর্তী প্ল্যানে যেতে পারবে না। তবে সেলফ আপাতত গেটের অফিসে গিয়ে এই পর্যন্ত কাজ এগিয়ে রাখতে বলে। মাইকেলেরা গেটে গেলে টিব্যাগ তাদেরকে অফিসের ফ্লোরের নিচের টানেলে নামিয়ে দেয়। টিব্যাগকে যে সহকর্মী চিনে ফেলেছিল গ্রেচেন তাকে মেরে ফেলেছে। এই জন্য টিব্যাগের আসল সত্যি এই মুহূর্তে রিসিপশনিস্ট মেয়েটা ছাড়া আর কেউ জানে না। তবে টিব্যাগ তাকে যেভাবে কন্ট্রোলে রেখেছে সে মুখ খুলবে না। এই জন্য টিব্যাগ এখনও কোল ফাইফার পরিচয়ে অফিসের দায়িত্ব সামলাচ্ছিল এবং মাইকেলদের সাপোর্ট দিচ্ছিল। যাই হোক, এদিকে জেনারেলের লোকেরা শিলা সরিয়ে ফেলার ব্যবস্থা করছিল, কিন্তু জানা যায় শিলা সরাতে হলে তাদের অন্তত 3 দিন সময় লাগবে। এটা শুনে জেনারেল বেশ রেগে যায়। এই সময় তার কাছে ওয়াটের নম্বর থেকে ফোন আসে এবং জানায় ওয়াট মাইকেল আর লিঙ্কনকে মেরে ফেলেছে। কথাটা শুনে জেনারেল স্বস্তির নিঃশ্বাস ফেলে এবং ভাবে সে বিপদমুক্ত হয়ে গেছে। আসলে এজেন্ট সেল ওয়াটের ভয়েস রেকর্ড করে সেটাকে মডিফাই করে জেনারেলকে শুনিয়েছিল, আর জেনারেলও সেটাকে সত্যি ভেবে নিয়েছিল। এরই মধ্যে আবার জেনারেলের অফিসে গান নিয়ে গ্রেচেন হাজির হয়। জেনারেল সবাইকে বাইরে বের করে দিয়ে গ্রেচেনের সাথে প্রাইভেটলি কথা বলে। গ্রেচেনের ওপরে এত টর্চার করানোর পরেও জেনারেল মিষ্টি মিষ্টি কথায় গ্রেচেনকে হাত করার চেষ্টা করে। সে গ্রেচেনকে ভবিষ্যতে অনেক বড় পদ দেওয়ারও অফার করে। এতে গ্রেচেন আবারও জেনারেলের সাথে কোম্পানির হয়ে কাজ করতে রাজি হয়। তবে গ্রেচেন কিন্তু এখনও জেনারেলকে বলেনি মাইকেল আর লিঙ্কন বেঁচে আছে, অর্থাৎ বোঝা যাচ্ছে গ্রেচেন মনে মনে অনেক বড় কোনো ফোন দিয়ে রেখেছে। অন্যদিকে ওয়াটকে আর প্রয়োজন ছিল না বলে সেলফ তাকে মাহনের হাতে ছেড়ে দেয়। মাহন ওয়াটকে প্রচুর টর্চার করে এবং স্ত্রীকে ফোন করে ওয়াটকে দিয়ে সরি বলায়। তারপরে সে ওয়াটের হাতে ভারী পাথর বেঁধে তাকে নদীর ভেতরে ফেলে দিয়ে নিজের ছেলেকে হত্যার প্রতিশোধ সম্পন্ন করে। এদিকে মাইকেল ব্লুপ্রিন্ট অনুযায়ী টানেলের ভেতর দিয়ে এগিয়ে একটা বিশাল সাইজের পানির পাইপ পায়। এই পাইপটা দিয়ে হাজার হাজার মানুষের পানির সাপ্লাই যায়, তাই এর ভেতরে পানির প্রেসার সুনামির ঢেউয়ের মতোই সাংঘাতিক। কিন্তু তাদের অপর পাশে যেতে হলে এই পাইপটা কেটে তার ভেতর দিয়ে যাওয়া লাগবে। তাই তারা একটা প্ল্যান বানায়। লিঙ্কন আর বেলিক বাইরে বেরিয়ে ওয়াটার সাপ্লাইয়ের কেন্দ্রে যায় আর সেখানে ইলেকট্রিক বোর্ডে আগুন ধরিয়ে দেয়। ফলে মোটর বন্ধ হয়ে গিয়ে পানির সাপ্লাইও বন্ধ হয়ে যায়। আপাতত সমস্যা ঠিক হওয়া পর্যন্ত পাইপ কাটার জন্য মাইকেলেরা 1-1.5 ঘন্টা সময় পাবে। কিন্তু পাইপ কাটার সময় মাইকেল হঠাৎ অসুস্থ হয়ে পড়ে, তাই ফার্নান্দো একা পাইপ কাটতে শুরু করে। এক পর্যায়ে সে পাইপের দুপাশেই সমান অ্যাঙ্গেলে কেটে ফেলে। এবার কাজ হলো
এই কাটা অংশের ভেতরে আরেকটা পাইপ ঢুকিয়ে দেওয়া, যাতে এই পাইপটা দিয়ে তারা এপার ওপার যাতায়াত করতে পারে এবং পাইপের পানি বাইরে বেরিয়ে আসতে না পারে। একটু পরে লিঙ্কন আর বেলিক ফিরে এসে তাদের সাথে কাজে হাত লাগায়। পাইপটা খুব ভারী ছিল, তাই তাদের এটা নাড়াতে খুব বেগ পেতে হচ্ছিল। এরই মধ্যে পাইপটা আটকে রাখা খুঁটিটাও ভেঙে যায়, ফলে পাইপটা অপর পাশের গর্তে ঢোকানো আরও কঠিন হয়ে যায়। এদিকে পানির সাপ্লাইও ততক্ষণে চালু হয়ে গিয়েছিল। তারা পানির স্রোত ভেসে আসার আওয়াজ পাচ্ছিল। তখন বেলিক লাইফ রিস্ক নিয়ে মূল পাইপের ভেতরে ঢুকে পড়ে এবং সাব পাইপটা মূল পাইপের অপর পাশের গর্তে ঢুকিয়ে দেয়। কিন্তু ততক্ষণে পানির তীব্র স্রোত বেলিকের ওপরে আশ্রে পড়ে এবং সে পানির নিচে তলিয়ে যায়। যে বেলিককে একসময় শয়তানের সাথে তুলনা করা হতো, যার টর্চারে কয়েদিরা অতিষ্ঠ হয়ে থাকত, যার ভেতরে নীতিনৈতিকতার বালাই ছিল না, সেই বেলিক আজ দলের জন্য নিজের লাইফকে উৎসর্গ করে দেয়। বেলিকের মৃত্যুতে সবাই খুব শোকাহত হয়ে পড়ে। এদিকে জেনারেল বলে, মাইকেলের মতো সাধারণ একটা ছেলে যেখানে সিলার হদিশ পেয়ে গিয়েছে, তাই ওটা ওখানে রাখা ঠিক হবে না। এই জন্য সে আগামীকালের ভেতরেই সিলা অন্য জায়গায় সরিয়ে নেওয়ার নির্দেশ দেয়। অর্থাৎ বোঝাই যাচ্ছে মাইকেলদের জন্য সিলার কাছে পৌঁছানো আরও কঠিন হয়ে যাচ্ছে। যাই হোক, এদিকে সবাই বেলিকের মৃত্যুর জন্য খুবই শোকাহত হয়েছিল। তারা সেলফকে রিকোয়েস্ট করে বেলিকের লাশটা যেন তার মায়ের কাছে পাঠানো হয়। যদিও সেলফ সিকিউরিটির স্বার্থে লাশটাকে বেওয়ারিশ হিসেবে দাফন করে দিতে চাইছিল। সেলফের সেলফিশ আচরণ দেখে তারা ক্ষেপে যায়, তাই সেলফ বেলিকের লাশটা উদ্ধার করে তার মায়ের কাছে পাঠাতে রাজি হয়। এরপরে শোক রেখে তারা কাজে লেগে পড়ে। গ্রেচেন ফিরে এসে মাইকেলকে ব্লুপ্রিন্টের বাকি অংশগুলো দিয়ে বলে সিলাকে আগামীকাল পেনসিলভেনিয়ার একটা ব্যাংকারে সরিয়ে নেওয়া হচ্ছে, তাই তাদের যা করার এই একদিনের ভেতরেই করতে হবে। তো ব্লুপ্রিন্ট নিয়ে তারা প্ল্যানিংয়ে বসে যায়। কিন্তু মাইকেল ম্যাপের অনেক জায়গাতেই ঠিকঠাক বুঝতে পারছিল না। এগুলোতে বিভিন্ন সাংকেতিক চিহ্ন দেওয়া ছিল, যার এক্সাক্ট অর্থ বোঝা যাচ্ছিল না। তবে সে এখান থেকে কয়েকটা অ্যালফাবেট পায়, যেগুলো থেকে ডেভিড বেকার নামটা বেরিয়ে আসে। এই ডেভিড বেকারই সিলা যে রুমে রাখা হয়েছে সেটার ব্লুপ্রিন্ট বানিয়েছে। তাই মাইকেল বলে সিলা পর্যন্ত পৌঁছাতে চাইলে তাদের ডেভিড বেকারকে প্রয়োজন। তো তারা এবার ডেভিডের ডিটেলস বের করে জানতে পারে সে সিটি প্ল্যানিং কমিশনের উপদেষ্টা। মাইকেল সারাকে নিয়ে ডেভিডের বাড়িতে যেতে চাইছিল, কিন্তু হঠাৎ মাইকেল মাথা ঘুরে পড়ে যায়। এই জন্য সারা তাকে নিয়ে হাসপাতালে চলে যায়। মাইকেলের কেস হিস্ট্রি জানার পরে ডাক্তার তাকে সিটি স্ক্যান করানোর পরামর্শ দেয়। এদিকে গেটের রিসেপশনিস্ট ট্রিশান টিব্যাগকে গ্রেচেনের ব্যাপারে ইনফরমেশন বের করে দেয়। এ সময় কথার ফাঁকে ট্রিশান ভুলে হুইসলারের কথা বলে ফেলে। হুইসলারের নাম শুনে টিব্যাগ চমকে ওঠে, কারণ হুইসলারের নাম এখানে এখন পর্যন্ত কেউ উচ্চারণ করেনি। তাছাড়া হুইসলারের ফেক আইডেন্টিটি কোল ফাইফারের পরিচয় টিব্যাগ এই অফিসে চাকরি করছে, তাই এই মেয়েটির হুইসলারের ব্যাপারে জানার কথা না। টিব্যাগের এবার তার উপরে সন্দেহ হয়, তাই সে ম্যানেজারের কাছে গিয়ে ট্রিশানের ব্যাপারে জানতে চাইলে ম্যানেজার বলে টিব্যাগ জয়েন করার জাস্ট এক সপ্তাহ আগে ট্রিশান এখানে জয়েন করেছে। এটা জেনে টিব্যাগের আরও খটকা লাগে। আসলে ট্রিশান নিজেও হোমল্যান্ড সিকিউরিটির একজন এজেন্ট এবং সেলফের সহকর্মী। সে ছদ্মবেশে এখানে রয়েছে। পরে অবশ্য টিব্যাগ ট্রিশানের আবেদন ফর্মটা পায় এবং ফর্মে থাকা নম্বরে ফোন করে, আর সেই ফোনটা এজেন্ট সেলফ রিসিভ করে। এতেই টিব্যাগের সন্দেহ সত্যি প্রমাণিত হয়। যাই হোক, এদিকে লিঙ্কন আর ফার্নান্দো টিব্যাগের অফিস রুম থেকে টানেলে চলে যায়। এরপরে গতদিনে লাগিয়ে দেওয়া পাইপের ভেতর দিয়ে ইজিলি অন্য পাশে চলে যায় এবং লাস্ট দেয়ালের কাছে পৌঁছে যায়। কিন্তু এখানে একটা অঘটন ঘটে যায়। ফার্নান্দো খেয়াল না করে কিছু একটার ওপরে পা দিয়ে ফেলে। লিঙ্কন চেক করে বলে সম্ভবত এটা পুঁতে রাখা প্রেশার মাইন, অর্থাৎ ফার্নান্দো পা সরানো মাত্রই এটা ব্লাস্ট করবে এবং তারা মরে যাবে। তারা দুজনে ঘাবড়ে যায়। এখন তারা কি করবে? তারা ভাবে গ্রেচেন আবার তাদের ফাঁসিয়ে দিল কিনা। এই ভেবে লিঙ্কন গ্রেচেনকেও সেখানে ডেকে আনে। গ্রেচেন দেখার পরে বলে সে এই ব্যাপারে কিছুই জানতো না, তবে সে জানায় মাইনের ভেতরে থেকে যদি ট্রিগারটা বের করে নেওয়া যায় তাহলে এটা আর ব্লাস্ট করবে না, কিন্তু এটাতেও রিস্ক আছে। তাই তারা ভাবতে থাকে কাজটা করবে কিনা। অন্যদিকে মাহন ডেভিডের বাড়িতে চলে যায় এবং নিজেকে কোম্পানির লোক পরিচয় দিয়ে সিলার ব্লুপ্রিন্টটা দেখতে চায়। তবে ডেভিড বুঝে যায় মাহন কোম্পানির লোক না। তখন মাহন ডেভিডকে বোঝানোর চেষ্টা করে কোম্পানি দেশের জন্য কতটা বিপজ্জনক, তাই তাদের একসাথে কোম্পানিকে ধ্বংস করে দেওয়া উচিত। মাহন ডেভিডকে প্রায় কনভিন্স করেই ফেলেছিল। এরই মধ্যে ডেভিডের বাড়িতে কোম্পানির লোকেরা চলে আসে, কারণ জেনারেল সিলার সিকিউরিটির জন্য ডেভিডকে নিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে। মাহন কোনো রকমে বাইরে পালিয়ে গেলেও কোম্পানির লোকেরা ডেভিডকে ধরে ফেলে এবং তাকে তুলে নিয়ে যায়। তবে মাহন বাইরে যাবার পরে হঠাৎ ডেভিডের বউ এসে তাকে একটা ম্যানুয়াল পেপার ধরিয়ে দেয়, যেটাতে সিলাতে যাবার শর্টকাট দেওয়া আছে।
এ সময় আবার মাহনের কাছে লিঙ্কনের ফোন আসে এবং জানায় ফার্নান্দো একটা মাইনের ওপরে পা দিয়ে ফেলেছে। কথাটা শুনে মাহন তাদের সাহায্যের জন্য ছুটতে শুরু করে। এদিকে মাইকেল আর সারা হাসপাতালে ছিল। তখন মাইকেলের ফোনে লিঙ্কনের মেসেজ আসে এবং সে বিপদ বুঝতে পেরে হাসপাতাল থেকে দ্রুত বের হবার চেষ্টা করে, কিন্তু ডাক্তার মাইকেলের শারীরিক অবস্থার কথা চিন্তা করে তাকে বের হতে দিতে চায় না। তবুও মাইকেল জোর করে বের হয়ে ওয়ার্কশপে চলে যায়। সেখানে মাহনও চলে এসেছিল। মাহন মাইকেলকে ডেভিডের ম্যানুয়ালটা দিলে মাইকেল সেটা দেখে ব্লুপ্রিন্টে থাকা সাংকেতিক চিহ্নগুলোর মিনিং বুঝতে পারে। সে এটাও বুঝতে পারে ফার্নান্দো যে মাইনের উপরে পা দিয়েছে সেখান থেকে পা সরালে ব্লাস্ট করবে, আবার যদি সেটাকে ডিঅ্যাক্টিভ করার চেষ্টা করা হয় তাহলে অ্যালার্ম বেজে উঠবে। এদিকে তো গ্রেচেন না বুঝেই মাইনটা ডিঅ্যাক্টিভ করারই চেষ্টা করছিল। তাই মাহন দ্রুত গেটের অফিসে ছুটে যায় এবং টানেলে গিয়ে গ্রেচেনকে আটকায়। এরপরে মাহন সেখানে থাকা সার্কিট বোর্ডের পাওয়ার সাপ্লাই বন্ধ করে দিলে ফার্নান্দোর পা সরানোর জন্য 20 সেকেন্ড সময় পায় এবং সে সেফলি পা সরিয়ে নেয়। ফলে মাইনটা ব্লাস্টও করে না, আবার অ্যালার্মও বেজে ওঠে না। মাহন জানায় এখানে এত সিকিউরিটি কারণ এই দেয়ালটার ওপরেই সিলা রাখা আছে। তো এরপরে তারা ওয়ার্কশপে ফিরে আসে। একটু পরে সেলফ সেখানে বেলিকে ডেড বডি শেষ দর্শনের জন্য নিয়ে আসলে সবাই বেলিকে সম্মান প্রদর্শন করে বিদায় জানায়। তারপরে মাইকেল দেয়ালটা ভাঙার প্ল্যান বানায় এবং সবাইকে জানায় এই দেয়ালটা অত্যন্ত দুর্ভেদ্য। দেয়ালের এক অংশে ইলেকট্রিক অ্যালার্ম সিস্টেম লাগানো আছে। পুরো দেয়ালে স্টিলের ফাইবার দেওয়া। এছাড়াও ভোল্টের ভেতরে ওজন আর মাইক্রোফোনিক সেন্সরও দেওয়া আছে। 2 পাউন্ডের ওজনের বেশি ভোল্টে ঢুকলে গার্ডদের কাছে সিগন্যাল চলে যাবে। তবে একটা ভালো ব্যাপার হলো ভেতরে কোনো ক্যামেরা নেই যাতে সিলার ট্রেস কেউ না পায়। যদিও দেয়াল ভেঙে ভোল্টে গিয়ে সিলা উদ্ধার করা প্রায় অসম্ভব, তবুও মাইকেল ভরসা দেয় তারা মিশন কমপ্লিট করবে। এরই মধ্যে সারার কাছে হাসপাতাল থেকে ফোন আসে এবং জানানো হয় মাইকেলের হাইপোথ্যালামাস হ্যামারটোমা হয়েছে, তার দ্রুত সার্জারি করা লাগবে। সারা কথাটা মাইকেলকে জানায়। মাইকেল বলে তার মিশন কমপ্লিট করতে 2 দিন লাগবে, এরপরই সে সার্জারি করিয়ে নেবে। কিন্তু সারা বলে কালকের ভেতরে সার্জারি না করালে মাইকেলের মৃত্যুর ঝুঁকি আছে। মাইকেল তবুও রাজি হচ্ছিল না, কারণ সিলা পর্যন্ত পৌঁছাতে এখনও অনেক কাজ বাকি আছে। মাইকেলকে ছাড়া বাকিরা কোনোভাবেই প্ল্যান এক্সিকিউট করতে পারবে না। তাই মাইকেল দ্রুত কাজ কমপ্লিট করে তারপরে সার্জারি করানোর সিদ্ধান্ত নেয়। এদিকে ফার্নান্দো আর মাহন টানেলের ভেতরে গিয়ে ভোল্টের দেয়ালে ড্রিল মেশিন দিয়ে সাবধানে ফুটো করে এবং ফুটো দিয়ে একটা ক্যামেরা ঢুকিয়ে ভেতরে দেখে নেয় আর রেকর্ড করে নিয়ে আসে। ভিডিও দেখার পরে মাইকেল বলে সিলার কাছে পৌঁছাতে হলে তাদের 2টো দেয়াল ভাঙা লাগবে, একটা কনক্রিটের অন্যটা কাচের। রুমের সব জায়গায় হাইপার সেন্সিটিভ প্যারাবোলিক মাইক্রোফোন লাগানো আছে, আবার মেঝেতে যে সেন্সর লাগানো আছে সেগুলো মাত্র 1 কেজি ওজনের জিনিসও ডিটেক্ট করতে পারে। তাই তারা কোনোভাবেই মেঝেতে পা রাখতে পারবে না। তাই তারা প্ল্যান করে রুমের দেয়াল থেকে সিলার কাচের দেয়াল পর্যন্ত তারা মই দিয়ে এগোবে। তবুও একটা সমস্যা থেকে যায়, রুমের টেম্পারেচার নির্দিষ্ট তাপমাত্রার চেয়ে বেড়ে গেলেও অ্যালার্ম বেজে উঠবে। আর মানুষ ভেতরে ঢুকলে শ্বাস প্রশ্বাস এবং বডির টেম্পারেচারের কারণে রুমের টেম্পারেচার স্বাভাবিকভাবেই বেড়ে যাবে। এজন্য তারা নাইট্রোজেন গ্যাস ইউজ করার কথা ভাবে, কারণ নাইট্রোজেন গ্যাস ঠান্ডা হয়। তারা নাইট্রোজেন গ্যাসের মাধ্যমে রুমের টেম্পারেচার ঠিক রাখবে। তারা ভিডিও থেকে খেয়াল করে সিলার কাছে একটা সিসিটিভি ক্যামেরা রয়েছে, তবে যেহেতু ক্যামেরা একটা তাই এটা শুধু একজনই মনিটরিং করছে। এই জন্য তারা কোনোভাবে সেটাকে ফাঁকি দিয়ে ফেলবে। তো মাইকেলেরা প্ল্যান রেডি করে ফেলে, কিন্তু সমস্যা হলো তাদের কাছে এখন পর্যন্ত 5টা ডেটা কার্ড আছে। লাস্ট কার্ডটা রয়েছে জেনারেলের কাছে। 6টা কার্ড ছাড়া তারা সিলার অ্যাক্সেস পাবে না। এই জন্য গ্রেচেন জেনারেলের ডেটা কার্ডটা চুরির দায়িত্ব নেয়। সে জেনারেলকে দুষ্টু ছবি দেখিয়ে দুষ্টু কাজের প্রলোভন দেখায়। জেনারেলও চাহিদা মেটাতে গ্রেচেনের কাছে চলে আসে। তখন জেনারেলের কাপড় খোলার অজুহাতে গ্রেচেন তার কোটের পকেট চেক করে, কিন্তু দেখা যায় ভেতরে কিছুই নেই। এই সময় গ্রেচেনকে চমকে দিয়ে জেনারেল বলে ডেটা কার্ড খুঁজছো, কোনো লাভ নেই, আমি কার্ডটা সাথে আনিনি। গ্রেচেন ব্যাপারটা এড়িয়ে যাবার চেষ্টা করলে জেনারেল বলে আমি তোমাকে মিথ্যা বলা শিখিয়েছি, তাই তোমার ছলনা আমি বুঝতে পারি। জেনারেল গ্রেচেনের দিকে গান পয়েন্ট করে জিজ্ঞেস করে তোমার ডেটা কার্ড চুরির কি প্রয়োজন? আরেকটু অপেক্ষা করলে তো সবকিছু তোমারই হয়ে যেত। বলো তোমাকে এই কাজের জন্য কে হায়ার করেছে? গ্রেচেন ব্যাপারটা গোপন করার চেষ্টা করলে জেনারেল বুঝে যায়। তখন গ্রেচেন তাকে ইমোশনাল ব্ল্যাকমেল করে বলে আমাকে প্লিজ মেরো না, আমি তোমার বাচ্চা এমিলির মা, ওর জন্য হলেও আমাকে ছেড়ে দাও। এবার জেনারেল একটু নরম হয় আর গ্রেচেনকে বলে সে যেন আর কখনো তার সামনে না আসে। এই বলে জেনারেল চলে যায়। আর এই ঘটনা থেকে বোঝা যায় জেনারেল আর গ্রেচেনের মধ্যে
দুষ্টু মিষ্টি সম্পর্ক ছিল, আর তাদের এই সম্পর্কের ফল হলো এমিলি। যাই হোক, গ্রেচেন কার্ড উদ্ধার করতে না পারলেও জেনারেলের ব্যাপারে খুবই সিক্রেট একটা তথ্য মাইকেলের কাছে পাঠায়, যেটা দিয়ে মাইকেল আবারও নতুন প্ল্যান এক্সিকিউট করতে পারবে। এরপরে সে গেটের অফিসে এসে টিব্যাগের সাথে দেখা করে। গ্রেচেন আসলে এক ঢিলে দুই পাখি মারতে চাইছিল, মানে একদিকে কোম্পানিকে ঠকিয়ে অন্যদিকে মাইকেলের কাছ থেকে শিলা হাতিয়ে অন্য জায়গায় বিক্রি করে দিতে চাইছিল, আর এই কাজে টিব্যাগ তাকে হেল্প করছিল। তাদের দুজনের এই প্ল্যানের ব্যাপারে আর কেউই জানতো না। তারা ফ্যাং নামের একজন মাফিয়ার সাথে $125 মিলিয়ন বিনিময়ে শিলা বিক্রি করার ডিল করেছিল, কিন্তু সমস্যা হলো মাঝখানে এজেন্ট সেলফ এবং ট্রিশান বাধা হয়ে দাঁড়াচ্ছিল। রিসিপশনিস্ট সেজে থাকা ট্রিশান সবসময় সবকিছু ফলো করছিল। এই জন্য তারা এবার এই দুজনকে সরিয়ে দেবার জন্য ফ্যাংকে ফোন করে ডাকে এবং তার সাথে একটা প্ল্যান বানায়। এদিকে জেনারেল অফিসে ফিরে লিসাকে ধন্যবাদ জানায়, কারণ লিসাই তাকে সতর্ক করে বলেছিল গ্রেচেন তাদের সাথে গাদ্দারি করতে পারে। জেনারেল লিসাকে শিলা অন্য জায়গায় নিয়ে যাওয়ার প্রক্রিয়া কতদূর হলো জিজ্ঞেস করলে লিসা তাকে সমস্ত প্রক্রিয়া বুঝিয়ে বলে। লিসার কর্মকাণ্ডে জেনারেল তার উপরে খুবই খুশি হয় আর সব কার্ড হোল্ডারদের এখানে আসার জন্য ফোন করতে বলে। অন্যদিকে মাইকেলেরা গেটের অফিসে গিয়ে সেখান থেকে টানেলের ভেতরে চলে যায়। টিব্যাগ ফোনে কথাটা গ্রেচেনকে জানিয়ে দেয়। গ্রেচেন জিজ্ঞেস করে কার্ড বাদে মাইকেল কিভাবে শিলার অ্যাক্সেস নেবে। টিব্যাগ বলে অতীতে সে মাইকেলের পক্ষে বিপক্ষে উভয়ভাবেই কাজ করেছে, তাই সে জানে প্রপার প্ল্যান ছাড়া মাইকেল কখনো মাঠে নামে না। তাই মাইকেলের উপরে ভরসা রেখে তারা নিজেদের প্ল্যান এক্সিকিউটে লেগে পড়ে। তারা সেলফ এবং ট্রিশানের জন্য একটা ফাঁদ পাতে। তারা জানতো ট্রিশান টিব্যাগের ফোন ট্যাপ করে সব শুনছে, এই জন্য তারা শিলার ডিলের ব্যাপারে একজন ক্লায়েন্টের সাথে দেখা করার আলোচনা করে। গ্রেচেন টিব্যাগকে একটা অ্যাড্রেস দিয়ে সেখানে আসতে বলে, আর টিব্যাগও তড়িঘড়ি করে বেরিয়ে যায়। এটা দেখে ট্রিশান ভাবে এটা সত্যি, তাই সে সেলফকে ফোন করে এবং দুজনে মিলে তাদের ধরতে সেই অ্যাড্রেসে চলে যায়। আর তখনই ফ্যাংয়ের লোকজন তাদের ঘিরে ধরে এবং আটকে রাখে। এদিকে মাইকেলেরা সব জিনিসপত্র রেডি করে প্রথমে কনক্রিটের দেয়ালটা ভাঙার কাজে লেগে পড়ে। তারা খুব সাবধানে ক্যালকুলেশন করে নিঃশব্দে কাজটা করছিল। যেহেতু দেয়ালটা স্টিলের ফাইবার দিয়ে তৈরি করা, তাই তারা ব্যাটারির সাহায্যে একটা ইলেকট্রিক ম্যাগনেটিক ফিল্ড তৈরি করেছিল, যেটা দিয়ে একটু একটু করে দেয়ালের অংশ গুঁড়ো করে ফেলছিল। দেয়াল যখন প্রায় ভাঙা শেষ, তখন শেষ ধাক্কাটা দেবার আগে তারা দুটো ফুটো দিয়ে রুমের ভেতরে 2টা ছাতা পাঠিয়ে দেয়, যাতে কনক্রিট রুমের ভেতরে না পড়ে, কারণ এতে শব্দ হলে গার্ডের কাছে সিগন্যাল চলে যাবে। তারা এই কাজটাও কমপ্লিট করে ফেলে। এরপরে তারা ভেতরে নাইট্রোজেন গ্যাস স্প্রে করে এবং ময়ের সিঁড়িগুলো জয়েন্ট করে ভেতরে এগোতে শুরু করে। ওপর থেকে কাজটা করা বেশ রিস্কি ছিল, তবুও তারা বেশ ভালোভাবেই কাজটা এগিয়ে নিচ্ছিল। কিন্তু এক পর্যায়ে ফার্নান্দোর কাছ থেকে নাইট্রোজেনের সিলিন্ডারটা পড়ে যায়, যদিও ফার্নান্দো সঠিক সময়ে সিলিন্ডারটা ধরে ফেলে, না হলে এখানেই তাদের খেল খতম হয়ে যেত। মই সেট করা হয়ে গেলে এবার মাইকেলের কাজের পালা চলে আসে। সে মই বেয়ে শিলার কাচের দেয়ালের কাছে যাবার সময়ে আবারও অসুস্থ হয়ে যায়। তার মাথায় যন্ত্রণা শুরু হয়, তবুও নিজেকে সামলে নিয়ে সে কাচের দেয়ালের কাছে এগিয়ে যায়। এরপর সে নাইট্রোজেন গ্যাস স্প্রে করে দেয়ালটা ঠান্ডা করার পরে গোল করে কাচের একটা অংশ কেটে নেয়। এরপরে সে আরামে ভেতরে ঢুকে শিলা বা মেইন হার্ড ড্রাইভের কাছে চলে আসে। কিন্তু এই সময় আরেকটা অঘটন ঘটে যায়। এখানে যে সিসি ক্যামেরাটা আছে তার মনিটরিং অ্যাক্সেস স্বয়ং জেনারেলের কাছে ছিল। মাইকেল শিলাতে টাচ করতেই জেনারেলের কাছে সিগন্যাল চলে যায় এবং সে দ্রুত ফুটেজ অন করে শিলার সামনে মাইকেলকে দেখতে পায়। জেনারেল সাথে সাথে ফোর্স নিয়ে মাইকেলকে ধরতে ভোল্টের দিকে ছুটে যায়। তবে কি মাইকেলেরা এবার ধরা পড়ে যাবে? এত কষ্ট, এত পরিশ্রম, এত বলিদানের পরেও শেষ মুহূর্তে এসে মাইকেলের মিশন ভেস্তে যাবে? জেনারেল তাদের সাথে এবার কি করবে? এসব প্রশ্নের উত্তর দিতে আমরা এই সিজনের লাস্ট পার্ট নিয়ে শীঘ্রই হাজির হব। মাইকেল বনাম কোম্পানির শেষ লড়াইয়ের পরিণতি জানতে সাপোর্ট দিয়ে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।